আজকের এই গল্পটা অনেক কষ্টের। আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পের A to Z এখানেই দেওয়া আছে। সম্পূর্ণ গল্পটি শুনে যাবেন। যাওয়ার আগে একটা কমেন্ট করে যাবেন আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো। ফুলের বিছানায় একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দুজন মানব মানবী। রাতের নীরবতায় এবং স্নিগ্ধতায় সুখ কুড়াতে ব্যস্ত তারা। শ্বাসের উষ্ণতা বাড়ছে, একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই মিলনের মাঝে নেই কোনো অশ্লীলতা, আছে কেবল কিছু যন্ত্রণা, কিছু ভালো লাগা, কিছু শান্তি, কিছু নেশা, কিছু কাঙ্ক্ষিত মুহূর্তের অবয়ব, দৃশ্য আর অজস্র ভালোবাসা। অন্ধকার রাতের গভীরতার আড়ালে ভালোবাসার পূর্ণতা ঘটছে। মিলনের দরজায় কড়া নাড়ছে হৃদয় এবং তার প্রেয়সী। প্রেয়সীর কপালে আলতো ঠোঁটের পরশ দিয়ে হৃদয় বলে, ভালোবাসি, খুব ভালোবাসি প্রেয়সী তোমায়। হঠাৎ করে মনে হতে লাগলো হৃদয়ের পাশে থাকা মানুষটি হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। হৃদয় এবং তার প্রেয়সীর ফুলে ফুলে সজ্জিত রুমটি যেন ধীরে ধীরে বদলে অন্ধকার কালকুঠুরির রূপ নিতে লাগলো। হৃদয়ের হাতে শক্ত করে ধরে থাকা হাতটিও যেন হারিয়ে মিশে যাচ্ছে। চোখের নিমিষেই তার প্রেয়সী উধাও হয়ে গেল। হৃদয়ের বিছানাতেই পড়ে রয়েছে শুধু 5টি নীলপদ্ম। হৃদয় দৌড়াচ্ছে, হন্যে হয়ে খুঁজছে তার প্রেয়সীকে, কিন্তু তার চিহ্নটুকু যেন হাওয়ায় মিলিয়ে গেছে। একটা সময় হাল ছেড়ে হাঁটু গেড়ে প্রেয়সী প্রেয়সী বলে চিৎকার করতে থাকে হৃদয়। হাতের মুঠোতে এখনো রয়েছে সেই নীল পদ্মগুলো। নীল পদ্মগুলো ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। হৃদয়ের চোখ জোড়াও বন্ধ হয়ে আসছে। সব আবছা আলোয় মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার প্রেয়সী তাকে ডাকছে, তাকে ডাকছে। হঠাৎ লাফ দিয়ে বিছানায় শোয়া থেকে উঠে যায় হৃদয়। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমছে, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে আছে। বিছানার সাইড টেবিল থেকে গ্লাসটি নিয়ে ঢক ঢক করে পানিটুকু খেয়ে নিল সে। ঘড়ির কাঁটাটি 4টার ঘর ছুঁই ছুঁই করছে। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো তার সেই রুমে রয়েছে। তাহলে কি এসব কেবল স্বপ্নই ছিল? হতে পারে বিগত 2 বছর ধরে এরূপ স্বপ্ন যে তাকে তাড়া করে বেড়াচ্ছে। চোখের কোণায় পানি জমতে লাগলো। ভালোবাসার মতো নির্মম বেড়াজালে আজ সে জর্জরিত। না জানে তাকে কবে মুক্তি হবে, কবে খুঁজে পাবে তার প্রেয়সীকে। আনমনেই বলতে থাকে, কোথায় প্রেয়সী, তুমি কোথায় হারিয়ে গেলে? প্রেয়সীর কথা ভাবতে ভাবতেই অতীতের পাতা উল্টাতে লাগলো সে। 3 বছর আগে প্রচন্ড বেগে গাড়ি চালাচ্ছে হৃদয়। পুরো নাম শেখ হৃদয় আহসান। শেখ গ্রুপের এমডি সে। শহরে কম বয়সী ব্যবসায়ীদের একজন। চিটাগাং হাইওয়েতে এত জোরে গাড়ি চালানোটা মোটেই ভালো কিছু নয়, কিন্তু গাড়ির ব্রেক যে কিছুতেই কাজ করছে না। আজ একটা মিটিং এর জন্য তাকে ইমার্জেন্সি চিটাগাং যেতে হবে। তাই অফিসে মিটিং সেরে অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সে। প্রথমে বুঝতে না পারলেও হঠাৎ অনুভব করলো গাড়ির ব্রেকটা আজ কাজ করছে না। তাই গাড়ির গতি কোনো মতেই কমানো যাচ্ছে না। হাইওয়েতে প্রচুর ব্রাশ ট্রাকের আনাগোনা, প্রতিটির বেগ অত্যাধিক। মাথা যেন কাজ করতে চাচ্ছে না হৃদয়ের। সকাল অবধিও গাড়ি ভালোই ছিল, কিন্তু এখন ব্রেক নষ্ট হবার কি মানে, এটাই মাথায় আসছে না। মৃত্যুকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছে সে। হঠাৎ সামনে ট্রাক আসতেই দেখে সেটাকে ক্রস করতে যায় হৃদয়, কিন্তু ভাগ্যের নির্মমতা, গাড়ি ব্যালেন্স হারিয়ে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে। হৃদয়ের সামনে সবকিছু যেন অন্ধকারে ছেয়ে যায়। হৃদয় যখন চোখ খোলে তখন সে হাসপাতালের ক্যাবিনে। চোখ খোলার পরও সে কেবল অন্ধকারই দেখতে পায়। হৃদয়কে যখন ডাক্তার জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে মিস্টার হৃদয়? প্রত্যুত্তরে হৃদয় বলে, এখন কি অনেক রাত? আপনারা রুম এরকম অন্ধকার করে রেখেছেন কেন? মিস্টার হৃদয়, এখন সকাল 10টা বাজে আর রুম একদম আলোকিত। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না? ডাক্তার, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না। হৃদয়ের কথাটি শোনা মাত্র নূর বেগম কান্নায় ফেটে পড়েন। স্বামী গত হবার পর ছেলেই তার সবকিছু। ছেলেটিও যদি এভাবে অন্ধ হয়ে যায় তবে কি হবে? হৃদয় একা হাতে ব্যবসা ঘর সব সামলেছে। কিছুদিন পর তার বিয়ে। এখন এই বিপদ কিভাবে সামাল দিবে? বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বোঝা যায় অ্যাক্সিডেন্টের কারণে হৃদয়ের চোখের কর্নিয়ায় আঘাত পায়। কিছু সেলও ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা তাকে দেশের বাহিরে পাঠিয়ে দেবার কথা বলে। নূর বেগম কোনো চিন্তা ছাড়াই রাজি হয়ে যান হৃদয়কে বিদেশে পাঠানোর জন্য। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে হৃদয়কে পাঠানো হয়। ক্যালিফোর্নিয়ায় একজন বন্ধু থাকায় তার থাকার ব্যবস্থা খুব সুন্দর করেই হয়। হৃদয়ের অসুস্থতার খবর গোপন রাখার জন্য
চিকিৎসার সময়কালীন থাকার জন্য একটি এক রুম, হল এবং কিচেনের খুব ছোট্ট ফ্ল্যাট ভাড়া করে দেয় হৃদয়কে। হৃদয় চিকিৎসাকালীন সময় সে একা একাই সেখানে থাকতে চেয়েছে। কোনো পরিচিত লোক তার আশেপাশে ছিল না। তার বাড়িওয়ালি ছিলেন দেশি, তাই হৃদয়ের বন্ধু রাফিন তাকে হৃদয়ের দেখভালের দায়িত্বটিও দেয়। মহিলা ছিলেন বৃদ্ধা এবং একা একজন মানুষ। তার কোনো আত্মীয় স্বজন কেউই ছিল না, তাই তার থেকে ভরসাবান কাউকেই রাফিন খুঁজে পায়নি। এভাবেই শুরু হয় হৃদয়ের অন্ধত্ব জীবন। দিন যেতে থাকে, একটা সময় হৃদয় যেন হাঁপিয়ে উঠেছিল। ঠিক তখনই তার জীবনে একজনের আগমন ঘটে। হৃদয়ের বাড়িওয়ালি বৃদ্ধা হবার কারণে হৃদয়ের দেখভাল তিনি করতে পারতেন না, তাই তার ভাতিজি, যে কিনা ক্যালিফোর্নিয়ার ভার্সিটিতে পড়তো, তাকে পার্ট টাইম কথা বলে হৃদয়ের দেখভালের দায়িত্ব দেয়। মেয়েটি পার্ট টাইম কিছু ডলার কামাবার জন্য রাজিও হয়ে যায়। প্রথম প্রথম হৃদয়ের মুডের সাথে তাল মেলানো প্রায় যেন অসম্ভব ছিল তার কাছে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। হৃদয় যখন তার নাম জিজ্ঞেস করত, তখন সে বলতো, যেদিন তুমি দেখতে পাবে সেদিন তোমাকে আমার নাম বলবো। ততদিন না হয় আমি অচেনা ব্যক্তি হয়েই থাকি তোমার কাছে, একজন অজানা মানুষ যার সব কিছুই তোমার অজানা থাকবে, অনেকটা চিঠির বন্ধুর মতো। মেয়েটির সবকিছুই যেন মন ছুঁয়ে যেতে থাকে হৃদয়ের। একটা সময় সে তার প্রেমে পড়ে যায়। প্রেম গাঢ় হতে হতে কখন যে ভালোবাসায় পরিণত হয় বুঝতেও পারে না তারা। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। আবেগের বশে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে হৃদয়। প্রথমে খুব দ্বিধায় পড়ে যায় মেয়েটি, কারণ বাবা মা দেশে, স্কলারশিপ নিয়ে পড়তে এসেছে, তাও ফুপুর সাহায্যে। বিয়ের ব্যাপারটি তো ছেলে খেলা নয়। হৃদয়কে সে ফিরিয়ে দিলেও হৃদয়ের অবিরাম ভালোবাসাকে সে ফিরিয়ে দিতে পারে না। তারা একটি মসজিদে গিয়ে ধর্মীয়ভাবে বিয়ে করে নেয়। হৃদয় তখন মেয়েটির আসল পরিচয়টুকু জানতে চায় না। বিয়ের দিন থেকে হৃদয় বলে, আমার অপারেশন এবং তোমার এক্সামের পর আমরা দেশে যাব এবং তোমার বাবা মার কাছে অফিসিয়ালি আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি লুকিয়ে নয়, সবার সম্মুখে আপন করে নিতে চাই প্রেয়সী। আমার নাম প্রেয়সী নয়, আমার আসল নাম। আমি জানতে চাই না। যেদিন আমি আমার দৃষ্টি ফিরে পাবো, আমি সেদিনই তোমায় জানতে চাই, তোমাকে চিনতে চাই প্রেয়সী। যদি সেদিন দেখো আমি একটি খুব কুৎসিত নারী, তখন তখন কি এই ভালোবাসার কমে যাবে? আরেকটি বার কি ভেবে দেখা উচিত ছিল না? আমি তোমাকে ভালোবেসেছি, তোমার শারীরিক সৌন্দর্যকে না। তুমি যেমনই হও না কেন, আমি আজীবন তোমায় ভালোবাসবো, আজীবন। ভালোবাসার আবেগে দুজনেই তাদের দাম্পত্য জীবন শুরু করে। দেখতে দেখতে আরো 6 মাস কেটে যায়। হৃদয়ের অপারেশনের সময়ও ঘনিয়ে আছে। অপারেশনের আগ পর্যন্ত হৃদয় তার প্রেয়সীকে শুধু একটা কথাই বলে, আমি চোখ খুলে সবার আগে তোমায় দেখতে চাই প্রেয়সী, সবার আগে তোমায় দেখতে চাই। কথা দাও, তুমি আমার ফেরা অবধি অপেক্ষা করবে। কথা দিলাম, কথা দিলাম। এই কথোপকথনটুকুই ছিল তাদের শেষ কথা। হৃদয়ের চোখ ভালো হবার পর সে প্রেয়সীকে দেখতে অবধি পায়নি। মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। সেই ফ্ল্যাটটি যেখানে তারা থাকতো, সেখানে ফিরে গিয়ে মেয়েটির কোনো চিহ্ন অবধি পাওয়া যায়নি। শুধু বিছানায় 5টি নীল পদ্ম ছিল, যা প্রতিদিনের মতো মেয়েটির হৃদয়ের জন্য এনে রেখেছিল। সারা শহর খুঁজে মেয়েটি এই ফুল প্রতিদিন হৃদয়ের জন্য আনতো, কারণ এটা হৃদয়ের পছন্দের ফুল ছিল। মেয়েটিকে খুঁজতে বাড়িওয়ালির কাছে গেলে দেখে বাড়িওয়ালি বাড়ি বিক্রি করে চলে গেছে। বিয়ের সময় মেয়েটির পিতার নাম শুধু শুনেছিল মোহাম্মদ আলতাফ হোসেন, কিন্তু সেই নামের অজস্র মানুষ সারা বাংলাদেশে। মেয়েটির সম্পর্কিত কিছুই হৃদয় জানতো না, তাই ক্যালিফোর্নিয়াতে চাইলেও সে কোনো ক্লু খুঁজে পায়নি। আজ 2টা বছর হন্যে হয়ে তাকে খুঁজছে, অথচ তার কোনো চিহ্ন সে খুঁজে পায়নি। রাফিনের সামনেও কোনোদিন মেয়েটি আসেনি, বিধায় রাফিনও তাকে দেখেনি। মোট কথা, মেয়েটি যেন হাওয়ায় উড়ে গেছে। যাকে খুঁজে পাওয়া হয়তো এ জীবনে হৃদয়ের দ্বারা সম্ভব নয়। সকাল 9টা। ডাইনিং টেবিলে নূর বেগম এবং হৃদয় মুখোমুখি বসে আছে। নূর বেগমের মুখ ভার, ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে পারছেন না। তার ইচ্ছে হৃদয়ের বাবার বন্ধুর মেয়ে নিশাতের সাথে হৃদয়ের বিয়ে দিতে। বিয়েটি 3 বছর আগেই ঠিক ছিল, কিন্তু হৃদয় সুস্থ হয়ে আসার পর থেকে কিছুতেই বিয়েতে সম্মতি দিচ্ছে না। সে নাকি তার প্রেয়সীকে বিয়ে করেছে এবং তাকেই তার বউ হিসেবে মেনে নিয়েছে। মেজাজ অত্যন্ত খারাপ নূর বেগমের। না পেরে ছেলেকে বলেই দেয়, আমার আর ভালো লাগছে না হৃদয়। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে।
আমার বয়স হয়েছে, আমাকে আমারও ধৈর্যের লিমিট আছে, সেটাকে ভাঙতে যেও না মা। আমি ছেলে হিসেবে তোমার কথা মেনে আসলেও এটা মানতে পারবো না। সরি, আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। শক্ত কণ্ঠে কথাগুলো বলে উঠে গটগট করে হাঁটা দিল হৃদয়। নূর বেগম ভ্রু কুঁচকে হৃদয়ের যাওয়ার দিকেই তাকিয়ে রইলেন। তার হাত যে বাঁধা, ছেলে যে তার নাছর বাঁধা। অফিসে পৌঁছে মার রাগ প্রতিটা স্টাফদের উপর ঝাড়তে লাগলো হৃদয়। মায়ের সাথে বেয়াদবি করার মতো ছেলে সে নয়। আজ সারাদিন ঘায়েল বাঘের মতো সবার সাথে হুঙ্কার দিয়ে বেড়াবে, এটা যেন সবার জানা। তাই সবাই প্রায় ভয়ে সিটিয়ে আছে। মিটিং রুমে প্রজেক্ট ডিরেক্টরের দেরি হওয়াতে বিগত 15 মিনিট বসে থাকার পর সবার উপর ইচ্ছে মতো রাগ ঝেড়েই বেরিয়ে যেতে নিলেই এক চেনা কণ্ঠ শুনতে পায়। মে আই কাম ইন? কণ্ঠটি শুনে যেন স্তব্ধ হয়ে যায় হৃদয়। দরজার দিকে তাকাতেই দেখে কালো কুর্তি এবং ব্লু কালারের জিন্স পরা একটি মেয়ে দরজার দাঁড়ানো। মেয়েটি দেখতে উজ্জ্বল শ্যামবর্ণ, গোলগাল মুখ। সব থেকে আকর্ষণীয় মেয়েটির পাতলা ঠোঁট জোড়া এবং তার নিচের গাঢ় তিলটা। ওড়নাটি মাফলারের মতো গলায় পড়ে রয়েছে। মাজা অবধি চুলগুলো বেনুনি করে একপাশে করে রাখা। চোখের কাজল এবং ঠোঁট জোড়ায় হালকা লিপস্টিক দেয়া। কালো কুর্তিটা মেয়েটার শ্যামবর্ণের সাথে বেশ মানিয়েছে। হৃদয় খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটির পা থেকে মাথা অবধি দেখতে লাগলো। মেয়েটির কণ্ঠস্বরের সাথে তার প্রেয়সীর কণ্ঠস্বর অনেকটাই মিলে যাচ্ছে। এটাই যেন অবাক করে দিচ্ছে হৃদয়কে। 2 বছর কেটে গেলেও প্রেয়সীর কণ্ঠস্বর চিনতে তার ভুল হতে পারে না। এটা কি মনের ভুল নাকি বাস্তব? মেয়েটি মুখে ইতস্তত হাসি ফুটিয়ে আবার জিজ্ঞেস করলো। মে আই কাম ইন স্যার? মেয়েটির কথায় ধ্যান ভাঙে হৃদয়ের। নিজেকে সামলে বলল, আপনি কে জানতে পারি? স্যার, আমি এই প্রজেক্টের ইনচার্জ। আমি এতদিন ছিলাম না বিধায় আপনার সাথে আমার পরিচয় হয়নি। মেয়েটি উত্তর শুনে হৃদয় তার অ্যাসিস্ট্যান্ট রাসেলের দিকে তাকায়। এই কোম্পানিটির শেয়ার হৃদয় দিন সাতেক হয়েছে কিনেছে, তাই এই কোম্পানির স্টাফদের অনেকেই চেনে না সে। হৃদয়ের চাউনি বুঝতে পেরে তার অ্যাসিস্ট্যান্ট রাসেল বলে, স্যার, উনি মিস জান্নাতুল ফেরদৌস। কোম্পানি বিক্রির আগে উনি এই প্রজেক্টের ইনচার্জ ছিলেন। আজ ওনার সাথে আমাদের মিটিং। উনি এই কয়দিন চিটাগং ছিলেন, কাল এসেছেন, তাই ওনার সাথে আপনার পরিচয় হয়নি। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে হৃদয় বলে, প্লিজ কাম ইন, বাট ইউ আর লেট। আপনার জন্য বিগত 25 মিনিট আমি এখানে বসে রয়েছি। সরি স্যার, আমি ট্রাফিকে আটকে গিয়েছিলাম, বাট আমি 15 মিনিট লেট করেছি। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, 10 মিনিট আপনি আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন। মেয়েটির কাট কাট কথায় অবাকের চরম সীমায় পৌঁছে যায় হৃদয়। মেয়েটির কথা বলার স্টাইলের সাথে তার প্রেয়সীর কোনো মিল নেই। মেয়েটির কণ্ঠস্বরটাই খুব ভাবাচ্ছে হৃদয়কে। মিটিং এর সবার মাঝে কিছু বলাটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। মানুষ তাকে পাগল বলবে যদি বিনা খোঁজখবর নিয়ে মেয়েটিকে প্রেয়সী বলে দাবি করে। উপরের মেয়েটি যেভাবে বিহেভ করেছে, মনে হচ্ছে হৃদয়কে সে চেনেও না। এখন চুপ থেকে মেয়েটিকে চোখে চোখে রাখতে হবে হৃদয়কে, সাথে তার খুঁটিনাটি ডিটেলস গুলো জানতে হবে। মেয়েটি মিটিং শুরু করে। সে প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু হৃদয়ের মনোযোগ প্রেজেন্টেশনে নয়। সে শুধু তার প্রেয়সীকে খুঁজে বেড়াচ্ছে মেয়েটির মাঝে। কণ্ঠস্বর ব্যতীত কোনো মিল খুঁজে পাচ্ছে না হৃদয়। প্রেয়সী ছিল খুব চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, যার চঞ্চলতা হৃদয়ের অন্ধকার জীবনের আলোর ন্যায় ছিল। অপরদিকে সামনে দাঁড়ানো মেয়েটি খুব স্টিফ, গম্ভীর পার্সোনালিটির একটি মেয়ে বলেই মনে হচ্ছে হৃদয়ের কাছে। মিটিং শেষ হবার পর সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, তখন হৃদয় মেয়েটিকে সম্বোধন করে বলে, মিস জান্নাতুল, জি স্যার, কিছু বলবেন? আপনার সাথে আমার আগে কথা হয়নি। যেহেতু আমি এই কোম্পানির নতুন এমডি আর এই ডিলটা আমি নিজে হ্যান্ডেল করব, সেহেতু আপনার সাথে পরিচয় হওয়াটা খুবই দরকার। হ্যালো, আই অ্যাম শেখ হৃদয় হোসেন। আপনাকে তুমি করে বললে কি কোনো আপত্তি আছে? বলেই হাত এগিয়ে দেয় হৃদয়। হৃদয়ের অ্যাপ্রোচ দেখে মেয়েটি ঠোঁটের কিনারায় হাসি রেখা টেনে হাত মেলাতে মেলাতে বলে, না না, তুমি করে বলতে পারেন। আই এম জান্নাতুল ফেরদৌস। ইউ ক্যান কল মি দিশা। বিগত 2 বছর আমি এই কোম্পানির সাথে আছি। নাইস টু মিট ইউ স্যার। হ্যান্ডশেক করার সময় হৃদয়ের মনে হয় এই হাত সে আগেও ধরেছে, আগেও অনুভব করেছে এই হাতের উষ্ণতা। হঠাৎ যখন দিশা বলে সে 2 বছর ধরে চৌধুরী গ্রুপের সাথে আছে, খটকাটা আরো জোরদার হতে লাগে হৃদয়ের কাছে। অবাক হয়ে জিজ্ঞেস করে, 2 বছর?
তাহলে বলতে হবে তোমাদের আগের এমডি তোমাকে অনেক ভরসা করেন, এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে দিয়ে দিয়েছে। কারণটা কি জানতে পারি? অ্যাকচুয়ালি উনি আমার কাজের উপর অনেক সন্তুষ্ট ছিলেন। কোম্পানির জন্য বেশ কিছু ইস্যু আমি হ্যান্ডেল করাতে উনি নিজ থেকেই আমাকে এই প্রজেক্টের অ্যাপয়েন্ট করেছেন। স্যার, যদি আপনি আমার কাজে অসন্তুষ্ট থাকেন তো আপনি আমাকে প্রজেক্ট থেকে সরিয়ে দিতে পারেন। হৃদয়ের হাত থেকে নিজ হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কথাগুলো বলে দিশা। হৃদয়ের যেন হাত ছাড়ার নামই নেই। দিশা হাত ছাড়ানোর চেষ্টা করছে বুঝতে পেরে বাঁকা হাসি হেসে হ্যাঁচকা টানে নিজের খানিকটা কাছে নিয়ে আসে হৃদয় তাকে। হৃদয়ের এমন আচরণে অনেকটাই ভ্যাবাচাকা খেয়ে যায় দিশা। সে হৃদয়ের খানিকটা কাছাকাছি অবস্থান করছে। হৃদয়ের উষ্ণ নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। চোখ বিস্ফোরিত করে তাকাতেই হৃদয় বলে, আমাদের কি আগে দেখা হয়েছে? তোমাকে কেন যেন খুব চেনা চেনা লাগছে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের এটাই প্রথম দেখা, এটাই আমাদের ফার্স্ট মিটিং। হাতটা ছাড়ুন। কাজ নিয়ে কোনো কথা না থাকলে আমাকে যাবার পারমিশন দিন। দিশার ঝাঁঝালো কণ্ঠের কথা শুনে হাতটি ছেড়ে দেয় হৃদয়। তার সন্দেহ বীজ কেবল বড় হচ্ছে, গাঢ় হচ্ছে। দিশা এক মুহূর্ত দেরি না করে মিটিং রুম থেকে বেরিয়ে যায়। খুব অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয়েছিল। সে যেন হাত ছেড়ে বেঁচেছে। হৃদয় এমন কোনো কাজ করবে সেটা স্বপ্নেও সে ভাবেনি। হৃদয় এত কাছাকাছি আসায় খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। নিজেকে কোনো মতে সামলে নিজের কাজে মনোযোগ দিল দিশা। মিটিং রুম থেকে বের হয়েই রাসেলকে ফোন করে ক্যাবিনে ডেকে নিল হৃদয়। রাসেল হৃদয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বিগত 5 বছর ধরে ছেলেটি তার সাথে আছে। হৃদয় ছেলেটিকে খুব ভরসা করে, তাই নিজের সব কনফিডেন্সিয়াল ইস্যুগুলো ওকে নিয়ে হ্যান্ডেল করায়। রাসেল নক করলে হৃদয় তাকে রুমে ঢোকার পারমিশন দেয়। স্যার ডেকেছিলেন? মিস জান্নাতুল ফেরদৌসের সব ডিটেলস আমার চাই। স্যার, উনি খুব সাধারণ এমপ্লয়ি। 2 বছর উনি এই কোম্পানির সাথে আছেন, কিন্তু ওনার পারফরমেন্স খুব ভালো, তাই ওনাকে এই প্রজেক্টের ইনচার্জ করা হয়েছিল। এগুলো আমি জানতে চাচ্ছি না রাসেল, আমি তার খুঁটিনাটি জানতে চাচ্ছি। ওকে স্যার, আমার 1 সপ্তাহ সময় লাগবে। 3 দিন। জি স্যার। তুমি যেতে পারো। জি স্যার। বলে রাসেল বেরিয়ে গেল। হৃদয়ের চোখে এখনো দিশা নামক মেয়েটির প্রতিচ্ছবি ভাসছে। মেয়েটি যখন তার কাছে এসেছিল তখন খুব চেনা মানুষের অনুভূতি পেয়েছিল হৃদয়, কিন্তু মেয়েটির মুখশ্রীর কোনো পরিবর্তন হয়নি। যেন সে সত্যি চেনে না হৃদয়কে। এটাই যেন গোলকধাঁধা, যার সমাধান করতে হবে হৃদয়ের। রাত 9টা। অফিস অনেক আগেই শেষ হয়ে গিয়েছে দিশার, কিন্তু প্রজেক্টের কাজ করতে করতে দেরি হয়ে গেছে তার। এখন অফিস থেকে বের হয়ে বাড়ি যাবে সে। আজ অনেক ধকল গেছে শরীরের উপর। নতুন এমডি কাজের লোড যেন দ্বিগুণ করে দিয়েছে। স্যালারি ভালো বিধায় কোনো আপত্তি দেখায় না দিশা। বাসায় ইনকাম করার ব্যক্তি বলতে সে একাই। দিশার বাবা খুবই অসুস্থ, তাই কষ্ট হলেও জবটা করতে হয়। বাবার জন্য ঔষধ কিনে দোকান থেকে বেরিয়ে রিক্সা খুঁজতে থাকে সে। রাত অনেক হয়ে গেছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো রিক্সার খোঁজ পায় না। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে বলে ঔষধের দোকান থেকে বেরিয়ে ও গলি থেকে বের হবার জন্য হাঁটতে লাগলে দিশা। গলিটা বেশ অন্ধকার। অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হতে লাগে কেউ পিছু নিচ্ছে দিশার। মনের মাঝে লুকানো ভয়টা যেন বেরিয়ে যাচ্ছে, তাই দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকে সে। পিছু নেওয়া লোকটি খুব কাছে চলে আসায় একরকম ছুট লাগায় দিশা। গলি যেন শেষ হবার নামই নেই। ছুটতে ছুটতে হঠাৎ পায়ে পা বেঁধে পড়ে যেতে নিলে কেউ যেন তাকে পেছন থেকে আগলে ধরে। মনের মধ্যে দলা পাকানো ভয়গুলো তীব্র থেকে তীব্রতর হতে থাকে দিশার। চিৎকার করার প্রকল্প নিতেই সেই মানুষটি তার মুখ চেপে ধরে ধীর কণ্ঠে বলে, চেঁচিও না, আমি হৃদয়। কথাটি শোনা মাত্র দিশা শান্ত হয়ে যায়। পেছনে ফিরে ভালোভাবে তাকিয়ে দেখে আসলে সেই ব্যক্তিটি তার বস হৃদয়। দিশা এখনো হাঁপাচ্ছে, কিন্তু হৃদয়কে দেখে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হৃদয় দিশার অবস্থা দেখে তাকে ধীর কণ্ঠে বলে, এভাবে পাগলের মতো ছুটছিলে কেন রাস্তায়? আর একটু হলে তো পড়ে যেয়ে ব্যথা পেতে। আসলে কেউ আমাকে ফলো করছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই অন্ধকার গলিতে তুমি কি করছিলে? আসলে কখন যে এই গলিতে ঢুকে পড়েছি বুঝতে পারিনি। দিশা একটা অজানা গলিতে ঢুকে পড়েছে।
তখন দৌড়াতে দৌড়াতে কখন এই অচেনা গলিতে ঢুকে পড়েছে তার খেয়ালই নেই। হঠাৎ দিশা খেয়াল করলো সে এখনো হৃদয়ের বাহুতেই রয়েছে, আর হৃদয় এখনো তাকে সেই একইভাবে জড়িয়ে ধরে আছে। ব্যাপারটি বুঝতে পেরে তৎক্ষণাৎ সে নিজেকে হৃদয়ের কাছ থেকে ছাড়িয়ে নিল। ব্যাপারটা দিশাকে খুব অপ্রস্তুতকর অবস্থায় ফেলে দিয়েছে। দিশার ইতস্তত দেখে হৃদয়ও তাকে ছেড়ে দেয়। পরিস্থিতি হালকা করতে শান্তভাবে বলে, চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তোমার যা অবস্থা এখন, তোমাকে একা ছাড়াটাও বুদ্ধিমানের কাজ হবে না। না না স্যার, অহেতুক আপনি কেন কষ্ট করতে যাবেন? আমি চলে যেতে পারবো। মিস দিশা, এত বেশি না বুঝলেও আপনার চলবে বলে আমি মনে করি। হৃদয়ের খানিকটা কড়া সুরের কথা শুনে দিশা বেশ চুপসে গেছে। লোকটা তাকে যেন হুকুম করছে। বাধ্য হয়ে মাথা নিচু করে হৃদয়ের পেছন পেছন চলা শুরু করলো দিশা। দিশা গাড়িতে বসতেই হৃদয় তার দিকে একটু ঝুঁকে যায়। হৃদয় এমনের কাজে খানিকটা হলেও চমকে যায় দিশা। গাড়ির দরজার দিকে সরে যেয়ে বেশ ভীত গলায় জিজ্ঞেস করে, তাই অহেতুক কথা না বাড়িয়ে চলো। আপনি এভাবে ঝুঁকে আসছেন কেন? হৃদয় কোনো কথা না বলে শুধু দিশার দিকে ঝুঁকে যাচ্ছিল। একটা সময় হৃদয় যখন দিশার খুব কাছাকাছি চলে আসে, আবেশে দিশার চোখ বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে টিপ টিপ করে চোখ খোলে দিশা। চোখ খুলতেই দেখে হৃদয় তার সিটে বসে মিটমিট করে হাসছে। নিজের দিকে তাকাতেই দেখে হৃদয় আসলে তার গাড়ির সিট বেল্ট লাগিয়ে দিয়েছে। দিশার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে হৃদয়ের। বাহির থেকে কড়া এবং কঠিনত্ব দেখলেও মেয়েটি খুব ভীতু, যেটা আজ দুবার সে প্রমাণ পেয়েছে। মেয়েটির কাছে গেলে প্রিয়সী অনুভূতিগুলো যেন আরো জোরদার হয়ে যায়, কিন্তু হাতে কোনো প্রমাণ নেই। রাত 10টা। দিশার বাসার সামনে গাড়ি এসে থামে হৃদয়ের। গাড়ি থেকে নেমেই ধন্যবাদ জানিয়ে এক প্রকার যেন ছুট লাগায় দিশা। একবারও হৃদয়কে বাসায় আসার আহ্বানও দেয়নি। দিশার এই আচরণে অবাক হয়ে মনে মনে হৃদয় বলে, মেয়েটি কি কিছু লুকানোর চেষ্টা করে যাচ্ছে? আমাকে এড়িয়ে চলছে কেন? সে যদি প্রিয়সী হয় তবে এত ভয় কিসের? আমাকে সত্যটা বার করতেই হবে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যায় হৃদয়ের। নিজের রুমে ঢুকে লাইট অন করার আগেই কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাগের বশে মানুষটির হাত ধরে সামনে নিয়ে এসে লাইট লাগায় হৃদয়। মানুষটি আর কেউ নয়, হৃদয়ের বাগদত্তা নিশাত। নিশাতকে দেখে একরকম রেগে গিয়ে হৃদয় বলে, তোমাকে আমার ঘরে ঢোকার পারমিশন কে দিয়েছে? আজ এসব কি অসভ্যতামি? বারবার মানা করা অবধি এই কাজগুলো তোমার কি করতেই হবে? হৃদয়ের রূঢ় আচরণে নিশাত বেশ রেগেই হৃদয়কে বলে, সমস্যাটা কি হৃদয়? আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারবো না? হৃদয়, আমাদের বিয়ে ঠিক হয়েছে। তোমার থেকে এমন আচরণগুলো আমি কি ডিজার্ভ করি? নিশাত, বরাবরের মতো এবারও বলছি, আমার দ্বারা এই বিয়েটা করা সম্ভব নয়। সম্ভব নয়। কেন জোর করছো? আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। কোথায় তোমার ওয়াইফ? বলো, কোথায়? তোমার ওয়াইফকে যদি তুমি খুঁজে পাও তবে কথাগুলো তোমার মুখে শোভা পাবে, এর আগে নয়। যেদিন আসলেই তাকে খুঁজে পাবে সেদিন আমাকে বলো, আমি সেই দিন তোমাকে ছেড়ে দেব। বলেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে যায় নিশাত। হৃদয় তখন মাথা দুহাত দিয়ে চেপে বসে পড়ে। পুরুষদের নাকি কাঁদতে নেই, তবুও আজ চোখের কোণায় পানি চিকচিক করছে হৃদয়ের। আর না পেরে তখনই বিছানায় গা এলিয়ে দেয় সে। দুপুর 2টা। কাজ করতে করতে দুপুরের খাবারটুকু খেতে ভুলে গেছে দিশা। নিজের কাজের প্রতি সে খুব সিনসিয়ার। হঠাৎ তার ডেস্কে পিয়ন এসে জানায়, ম্যাডাম, স্যার আপনাকে ডাকতেছে। আচ্ছা শফিক ভাই, আপনি যান। এই নতুন এমডির মতিগতি কিছুই বোঝে না দিশা। কেমন যেন সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে থাকে। এই লোকটার চাহনি দিশার হৃদয়কে নাড়িয়ে দিতে সক্ষম। রুমে ঢুকতেই হৃদয় দিশাকে বলে, দিশা, আমার এখন প্রজেক্ট রিলেটেড চৌধুরী গ্রুপের সাথে একটা মিটিং এ যেতে হবে। আমি লাঞ্চ করিনি, সো আগে লাঞ্চ করে দেন আমরা মিটিং এ যাব। স্যার, আমি কি আপনার সাথেই যাব? হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? নো স্যার, চলুন। ওকে। অফিস থেকে বের হয়েই একটা রেস্টুরেন্টে ঢুকলো তারা। ওয়েটার মেনু কার্ড দিতেই হৃদয় বলল, লেডিস ফার্স্ট, যা অর্ডার করার করো। কিন্তু স্যার। আমি জানি তোমারও লাঞ্চ হয়নি, অর্ডার করো। দিশা কথা না বাড়িয়ে ওয়েটারকে বলে,
আচ্ছা, আপনারা কি এই ডিশটাতেই পরন ইউজ করেন? জি ম্যাম। ওকে, প্রন ছাড়া কি দেওয়া যায়? প্রনে অ্যালার্জি আছে তো। ওকে ম্যাম। আর ঝাল কম দিবেন প্লিজ। ওকে ম্যাম। ওয়েটার চলে যেতেই হৃদয় বলে, তুমি কিভাবে জানলে আমার প্রনে অ্যালার্জি আর আমি একদম ঝাল খেতে পারি না? হৃদয়ের প্রশ্নে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে যায় দিশা। হঠাৎ এমন প্রশ্ন করবে হৃদয় সেটা বুঝে উঠতে পারেনি। নিজেকে সামলে ধীর গলায় বলে, হোয়াট এ কোইন্সিডেন্স, আমারও সেম প্রনে অ্যালার্জি আর আমিও ঝাল একেবারেই খেতে পারি না। কেন যেন হৃদয় দিশার উত্তরে সন্তুষ্টি হতে পারছে না। মনের মাঝে সন্দেহগুলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আচ্ছা, দিশাই কি তবে তার প্রেয়সী? 3 দিন পর হৃদয়ের ক্যাবিনে রাসেল দাঁড়িয়ে রয়েছে। হৃদয়ের হাতে একটা ফাইল, যাতে দিশা সম্পর্কিত যাবতীয় ডিটেলস আছে। ফাইলটা রেখে চুপ করে বসে থাকে হৃদয়। তার মুখ শক্ত হয়ে আছে। রাসেল কিছু বলতেও পারছে না ভয়ে, কারণ হৃদয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে খানিকটা চটে আছে। রাসেল ধীর গলায় বলে, স্যার সরি, 6 মাস আগের কোনো খবর আমি বের করতে পারিনি, কারণ ফর্মালিটি 6 মাস আগে এখানে শিফট হয়েছে। আগে মিস দিশা চিটাগং এর ব্রাঞ্চে ছিলেন। আচ্ছা, তুমি যাও, দিশাকে পাঠিয়ে দিও। রাসেল বেরিয়ে দিশাকে হৃদয়ের রুমে যেতে বলে। দিশা হৃদয়ের রুমে যেতেই হৃদয় তাকে হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে ফেলে। অফিস রুমের দরজা আটকে তাকে দরজায় ঠেসে ধরে। দিশা সেখান থেকে সরে যেতে নিলে হৃদয় তার হাত দিশার দুপাশে রেখে তাকে ওখানেই আটকে দেয়। দিশাকে হৃদয়ের এরূপ আচরণ যেন একরকম অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তার গলা শুকিয়ে যাচ্ছে। অনেক সাহস সঞ্চয় করে বলে, স্যার, এমন আচরণের কি মানে? যেতে দিন আমাকে। সেদিন আমাকে একা ফেলে কেন চলে গিয়েছিলে? তুমি তো কথা দিয়েছিলে যে আমি চোখ খুলতেই তোমাকে দেখতে পাবো। তাহলে আমার ভালোবাসার এই মূল্য দিলে তুমি? জানো কতটা পাগলের মতো হয়ে তোমাকে খুঁজেছি? না, তুমি জানো না। জানবে কিভাবে? আসলে ভালো তো শুধু আমি বেসেছিলাম। আজ আমার সকল প্রশ্নের উত্তর চাই প্রেয়সী। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝছি না। এখনো নিজেকে আমার থেকে আড়াল করবে প্রেয়সী? তোমার বাবার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। তুমি তোমার পড়াশোনা ক্যালিফোর্নিয়াতে শেষ করেছ। তুমি 2 বছর পূর্বে দেশে ফিরো এবং সপরিবার চিটাগাং শিফট করো। কোম্পানির এমডি তোমাকে এখানে শিফট করে বিধায় তুমি 6 মাস আগে এখানে শিফট করেছ। তুমি জানো আমার প্রনে অ্যালার্জি, আমি ঝাল খেতে পারি না। এইসব কিছুর পরও তুমি আমাকে বলবে তুমি আমার প্রেয়সী নও? তুমি জানতে না এই কোম্পানিটি আমি কিনেছি, নয়তো কখনোই এই কোম্পানিতে তুমি জবে থাকতে না, তাই না? হৃদয়ের কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছিল। দিশার চোখ তখন হৃদয়ের চোখে স্থির। এই চোখ ভালোবাসার সাগর রয়েছে, যা কেবল তার প্রেয়সীর প্রতি বিদ্যমান। দীর্ঘ শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলে, কিসের আড়াল? কে প্রেয়সী? কি বলছেন? মাথা ঠিক আছে? আমার বাবার নাম আলতাফ হোসেন। তো কি দেশে একজন আলতাফ হোসেনই আছে? আমি ক্যালিফোর্নিয়াতে ডিগ্রি কমপ্লিট করেছি। তবে কি আমি একা মেয়ে যে কিনা ক্যালিফোর্নিয়াতে গিয়ে পড়াশোনা করে? আমি তো সেদিন বলেই ছিলাম আমার প্রনে অ্যালার্জি। এখনো কি আপনি এই পাগলামি কথাগুলোই বলবেন? দিশার এমন কথায় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে হৃদয়। তার মন ভুল বলতে পারে না, প্রেয়সীর প্রতি তার অনুভূতিগুলো ভুল হতে পারে না। এক পর্যায়ে দিশাকে নিজের সাথে মিশিয়ে ফেলে হৃদয়। হৃদয়ের এরূপ কাজে দিশার হাত পা যেন বরফ ঠান্ডা হয়ে যাবার জোগাড়। হৃদয়ের প্রতিটি স্পন্দন সে শুনতে পাচ্ছে। দিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে হৃদয় চাপা কণ্ঠে বলে, তুমি এতটা নিষ্ঠুর কেন প্রেয়সী? আমার হৃদয়ের স্পন্দন কি তুমি শুনতে পাচ্ছ না, নাকি বুঝতে চাইছো না? আমার প্রতিটি স্পন্দনে বলে দিচ্ছে তুমি আমার প্রেয়সী। আমি ক্লান্ত, আমি সত্যি আর পারছি না। খুব খালি খালি লাগে প্রেয়সী। হৃদয়ের গলা কাঁপছে, তার কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। এতদিনের ব্যথিত হৃদয় যেন আজ যেন সব বলতে চাচ্ছে।
আলতো হাতে দিশার মুখটি তুলে তার ঠোঁটের দিকে আগাতে থাকে হৃদয়। তাদের ঠোঁটের মাঝে 1 ইঞ্চি ফারাক। দিশা অনেকক্ষণ চুপ করে একটা পর্যায়ে হৃদয়কে ধাক্কা মারে। হৃদয় তাল সামলাতে না পেরে সোফায় পড়ে যায়। কড়া কণ্ঠে দিশা বলতে থাকে, কি পেয়েছেনটা কি? আমি বলছি তো, আমি চিনি না আপনাকে। আপনি একটা পাগল মানুষ। আমি প্রেয়সী নই। মরীচিকা চেনেন? মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটা সময় পথিকের ভ্রম হয়, চোখের ভ্রম। ঠিক তেমন আপনার মনেরও ভ্রম হচ্ছে হৃদয় স্যার। আপনি মরীচিকার পেছনে ছুটে যাচ্ছেন, আর সেই মরীচিকাটি কি হচ্ছে আপনার প্রেয়সী। কে এই প্রেয়সী? আদৌ কি তার অস্তিত্ব আছে? আপনি তার আসল নামটি কি কখনো সেটাও জানেন না? আর চোখে দেখা সেটার কথা তো বাদই দিলাম, তাহলে কেন এই প্রিয়তমাকে অন্য হয়ে খুঁজছেন আপনি? বলি কি, আজ বাদে কাল আপনার বিয়ে। জীবনের এই সময়টাতে অহেতুক একটা ছায়াকে ধরার চেষ্টা ছেড়ে জীবনটাকে সাজানোর কথা ভাবুন। দিশার কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে হৃদয় বলে, হ্যাঁ, তোমার প্রতিটি কথা সত্যি। তবে দিশা, আমার চোখ তোকে না দেখলেও আমার অনুভূতি কখনোই ভুল হতে পারে না। হ্যাঁ, আমি তোকে চোখে দেখিনি, কিন্তু আমার রক্ত রক্ত তাকে অনুভব করেছে। তার গায়ের মিষ্টি গন্ধে আমার ভোর হতো। তার খিলখিল হাসি আমার অন্ধকার জীবনকে মুখরিত করে রাখতো। তার কণ্ঠস্বরের স্নিগ্ধতা আমার অন্ধকার জীবনের আলোর কিরণের মতো ছিল। রাতের নিস্তব্ধতায় তার মাঝে আমি আমার পূর্ণতা পেতাম। আমার কালো অধ্যায়ের কালোকে গ্রাস করে নবজীবনের আলোকে উন্মোচন করেছিল সে। আমি তার নাম জানি না, আমি তার চেহারা দেখিনি, কিন্তু আমার মন বলছে আমি তাকে ঠিক খুঁজে পাবো। সে যে আমার নীল পদ্ম, যে আমার বিবর্ণ জীবনের রং এবং সূচনা করেছে। হৃদয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় দিশা। হৃদয়ের কষ্টগুলো যেন অনুভব করতে পারছে সে। হৃদয়ের চোখে প্রেয়সীর প্রতি ভালোবাসাটুকু সে অনুভব করতে পারছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে নিজের কান্নাটুকু থামালো দিশা। নিজেকে সামলে বেশ স্পষ্টভাবে হৃদয়কে বলল, ভালোবাসা মানুষের বুদ্ধি লোপ করে দেয় শুনেছিলাম, আজ নিজ চোখে দেখছি। আমি তো ভেবেছিলাম আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি, ভুল ভেবেছিলাম। আপনি নিতান্তই ইমোশনাল একজন মানুষ। যাকগে, আমি শেষবারের মতো বলছি, আমি প্রেয়সী নই। আমি এই জবে আছি কারণ এটা আমার নিড। যদি সেটা না হতো আজ আমি জব ছেড়ে দিতাম। প্লিজ স্যার, এভাবে আমাকে অস্বস্তিতে ফেলবেন না। বুঝছি আপনি একজনকে খুব ভালোবাসেন, কিন্তু যে কারোর মাঝে তাকে এভাবে হন্যে হয়ে খোঁজাটা বন্ধ করুন। মরিচিকা থেকে বাস্তবে আসুন। হৃদয় চুপ করে দিশার কথাগুলো শুনছে। হয়তো আসলেই আবেগের তাড়নায় ভুল করে ফেলেছে। তার প্রেয়সী তাকে ফেলে চলে এসেছে। এই নির্মম ভালোবাসার দাহনে তাকে চলতে হবে। দিশার জায়গায় অন্য কেউ হলেও বুঝি এটাই করত। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল হৃদয়, তুমি যেতে পারো। দিশা এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে প্রস্থান করলো। পকেটে হাত ঢুকিয়ে থাই গ্লাসের বিশাল দেয়ালের সামনে দাঁড়ালো হৃদয়। তার অনুভূতিগুলো আজও প্রেয়সীর মতো তাকে ধোঁকা দিচ্ছে। মন এখনো মানতেই চাচ্ছে না দিশা প্রেয়সী নয়। এতদিন না পাওয়ার কষ্টগুলো তারা করত, আজ আশা ক্ষুণ্ণ হবার যন্ত্রণা কলিজাটাকে আঘাত করছে। হয়তো এটাই তার প্রাপ্য ছিল। বোকার মতো শুধু মেয়েটিকে সে অপ্রস্তুত করলো। এই ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে কতদিন অভিনয় করা যায়? মলিন হাসিটা টেনে নিজেই নিজে আওড়াতে লাগলো সে। কেন চলে গেলে দূরে, ভাষায় মোড়ে সরে? কেন ফিরে এলে না আবার বাড়াতে দুঃখের ভার? অপরদিকে দিশা ছুটে অফিসের ওয়াশরুমের দিকে। হাউমাউ করে কাঁদতে মন চাইছে। আর কিছুক্ষণ ওই রুমে থাকলে হয়তো নিজেকে সামলানো দায় হয়ে যেত। অতীতের স্বর্ণালী মুহূর্তগুলো এভাবে তাকে আঁকড়ে ধরবে সেটা যে তার কাছে অজানা ছিল। 2 বছরের স্মৃতি এখনো আঁকড়ে রেখেছে হৃদয়। দিশা ভেবেছিল হৃদয় হয়তো ভুলে গিয়েছে 2 বছর আগের সব কথা, কিন্তু এখনো এই মানুষটা তাকেই নিজের মনে রেখে দিবে, এটা যেন কল্পনাতীত দিশার জন্য। 1 সপ্তাহ পূর্বে যখন শুনেছিল কোম্পানির আগের মালিক কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছে, তখন দিশা জানতো না নতুন এমডি কে হতে চলেছে।
সেদিন মিটিং রুমে প্রবেশ করে হৃদয়কে দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল দিশা। মানুষটিকে সুস্থ দেখে যত না খুশি হয়েছিল, তার চেয়ে বেশি এটা ভেবে দুশ্চিন্তা করে যাচ্ছিল যদি হৃদয় তাকে চিনে ফেলে তখন কি হবে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। দিশার ক্ষেত্রে যেন এটাই ঘটেছিল। আজ এভাবে তাকে কোণঠাসা করে জবাবদিহির মুখোমুখি হতে হবে এটা কখনোই ভাবেনি দিশা। বেসিনের কল ছেড়ে হাউমাউ করে কিছুক্ষণ কাঁদলো দিশা। এরপর মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, আমাদের পথ চলা এতটুকুই ছিল হৃদয়। তুমি আমাকে কোনো দিন দেখোনি, চেনোনি, চিনবেও না। আমি চাইলেও তোমার জীবনে ফেরত যেতে পারবো না। আমার হাত পা বাঁধা। অনেক কিছু হারিয়েছি, ভালোবাসা, আবেগ। অন্ধ হয়ে পুনরায় কিছু হারাতে চাই না আমি। আমাকে ক্ষমা করে দিও হৃদয়। মনে করো তোমার প্রেয়সী তোমাকে ধোঁকা দিয়েছে। সে তার কথা রাখেনি। সে তোমার যোগ্য নয়। মানুষ যেটা চায় সবসময় ভাগ্যে সেটা থাকে না। কেউ ভাগ্যের সাথে লড়ে সেটা আদায় করে নেয়, তো কেউ ভাগ্যের নির্মমতার কাছে পরাজিত হয়। আজ দিশা একজন পরাজিত সৈনিক। সব জেনে বুঝে তাকে এটা করতে হচ্ছে। তার হাত যে বাঁধা। নিজেকে সামলে হাত মুখ ধুয়ে নিজের ডেস্কে গেল সে। চোখ মুখ এখনো খানিকটা ফুলে আছে, যে কেউ দেখলেই বলবে এতক্ষণ বেশ কেঁদেছে। ডেস্কে এসে কাজ করা আরম্ভ করলো দিশা। কিছুতেই মন বসাতে পারছে না সে। হৃদয়ের করুণ মুখটা চোখে ভাসছে তার। প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে সে। হঠাৎ কাঁধে কারোর হাত পড়তেই খানিকটা চমকে উঠল দিশা। রিল্যাক্স আমি। পেছনে ফিরে দেখে তার বান্ধবী সাইমা দাঁড়িয়ে আছে। সাইমা দিশার অনেক পুরনো বন্ধু। দেশে ফিরে সাইমা দিশাকে অনেক সাহায্য করে। সেও দিশার সাথে চিটাগাংয়ের অফিসে ছিল। দিশাকে এখানে শিফট করার পর সাইমার জন্য দিশা রিকোয়েস্ট করে। মেয়েটি কলেজে ওঠা থেকে দিশাদের সাথেই থাকে। সাইমার মা মারা যাবার পর তার বাবা আবদালি সাহেব দ্বিতীয় বিয়ে করেন। এক পর্যায়ে যখন সৎ মায়ের অত্যাচার অনেক বেশি হতে থাকে, বাধ্য হয়ে ঘর ছাড়ে সাইমা। তখন থেকে দিশাদের সাথেই সে থাকতো। দিশা বিদেশে যাবার পর ও তার সাথে বন্ধুত্ব কমেনি তার। দিশা এবং হৃদয়ের ব্যাপার সব নখদর্পণে সাইমার। দিশার চোখ মুখের অবস্থা ভালো নয় বিধায় তার খোঁজ নিতে আসে সে। দিশা অফিসে কিছু বলতে পারবে না বিধায় সে বলে, চল হাফ ডে নিব। আমার অনেক কাজ আছে আম্মা, এখন না। থাপড়া খাবি? চোখ মুখের অবস্থা দেখেছিস? ওই খচ্চর বেটা তোকে আবার জ্বালাইছে না? আমি জানতাম যে কেউ দেখলেই বুঝে যাবে তোর অবস্থা ভালো নেই। চল। আর হাফ ডে নিলে বুঝবে না? না, বুঝবে না, সেটা আমার উপর ছেড়ে দে। চল। সত্যি এখন কাজ করতে ভালো লাগছে না দিশার। একটু ব্রেক পেলে মন্দ হতো না। হৃদয়ের ছত্রছায়া থেকে দূর হতে চায় দিশা। তাই সাইমার আবদারেও রাজি হয়ে যায় সে। সাইমা মেয়েটি বেশ চতুর, সুন্দর। অসুস্থতার বাহারা দিয়ে নিজের এবং দিশার হাফ ডে নিয়েছে। মেয়েটি দিশার আশেপাশে থাকলে অটো দিশার মন ভালো হয়ে যায়। দুপুর 2টা। একটা রেস্টুরেন্টে বসে রয়েছে দিশা এবং সাইমা। দিশা খাবারগুলো শুধু ঘেটেই যাচ্ছে, খাবার গলা দিয়ে নামছে না। মস্তিষ্কের আর মনের লড়াইয়ে নিজে ক্ষতবিক্ষত হচ্ছে বারবার। এখনো ওই লোকটাকে তুই ভালোবাসিস, তবে তাকে ফিরিয়ে দিচ্ছিস কেন? সাইমার এমন প্রশ্নে কিছুক্ষণ থেমে যায় দিশা। দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর তো অজানা কিছুই নেই সাম্মা। তবুও এ কথা কেন জিজ্ঞেস করছিস? তোর বা তোর পরিবারের সাথে যা হয়েছে তাতে কি হৃদয়ের বিন্দুমাত্র হাত আছে? না, ওর কোনো দোষ নেই। ও তো আমাকে ভালোবেসেছে, হয়তো এটাই ওর দোষ। তাহলে একজন অপরাধ করলে অপরজনকে শাস্তি দেওয়ার কি মানে? তুই নিজেই বলছিস সে তোর সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত সব যত্নে আগলে রেখেছে। তাহলে সমস্যাটা কোথায়? 2 বছর আগে যা যা হয়েছে সব বলে দে হৃদয়কে, তাহলে তো আর ঝামেলা হবে না। ও যদি জানতে পারে ওর মা তোর কাছে কান্নাকাটি করে তোদের আলাদা করিয়েছে, ও বুঝে যাবে। আর নিজের কথাটুকু তো ভাব। এই জন্য আমার এই শাশুড়ি প্রজাতিকে মোটেই সহ্য হয় না। তুই ব্যাপারটাকে যতটা সহজ ভাবছিস, এটা তার থেকেও বেশি জটিল। এর থেকে এটাই ভালো হবে আমরা দুজন দুজনকে ভুলে যাই। আমি তো ওকে কবেই ভুলে গিয়েছিলাম। আজ যদি হৃদয় আমাকে আবার কাছে ডেকে না নিত,
তবে আমি কখনোই দুর্বল হতাম না। আমি ঠিক সামলে নিব, দেখিস। যা ভালো মনে করিস। সাইমা জানে দিশাকে বুঝিয়ে লাভ নেই, সে কখনোই মা ছেলের মাঝে বাদ হয়ে দাঁড়াবে না। খাবারের বিল দিয়ে উঠতেই দিশার মোবাইলে একটি ফোন আসে। ফোন রিসিভ করার 5 মিনিট পর দিশার মুখ রং বদলে যায়। বলে ফোন কেটে দেয় দিশা। সাইমা কিছু জিজ্ঞেস করলে জানতে পারে আমি আসছি এখনই। ফোন রিসিভ করার 5 মিনিট পর দিশার মুখের রং বদলে যায়। বলে ফোন কেটে দেয় দিশা। সাইমা কিছু জিজ্ঞেস করলে জানতে পারে দিশা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিবে। সাইমার বুঝতে বাকি নেই দিশার মুখের রং কেন পাল্টে গেছে। দিশা এক মুহূর্তও দেরি না করে ট্যাক্সিতে চড়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মুখে ভয় ছাপ স্পষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। সাইমা তাকে একা ছাড়েনি, সেও দিশার সাথে হাসপাতালে যাচ্ছে। 5 মিনিট পর পর দিশা ট্যাক্সিওয়ালাকে তাড়াতাড়ি চালাতে বলছে। একটা পর্যায়ে সাইমা বাধ্য হয়েই দিশাকে বলে, এটা ট্যাক্সি দিশা, কোনো রকেট না। শান্ত হ, আঙ্কেলের কিছু হবে না। দোস্ত, তুই বুঝতেছিস না। আমি বুঝেছি, তুই শান্ত হ। বললাম তো, আঙ্কেলের কিচ্ছু হবে না। সাইমার কথায় দিশা কিছুক্ষণের জন্য শান্ত হয়। আজ তার কাজের কর্মফল তার বাবাকে ভোগ করতে হচ্ছে। আবেগের কবলে পড়ে হৃদয়কে ভালো তো বেসে ফেলে, কিন্তু তার মূল্য এভাবে দিতে হবে এটা তার জানা ছিল না। বিকেল 5টা। দিশার সাথে ওভাবে আচরণ করা মোটেই যে ঠিক হয়নি তা হৃদয় খুব ভালোভাবেই বুঝতে পারছে। কিছুক্ষণ আগে যখন পিয়নকে দিশার কাছে একটি ফাইল পাঠাতে বলে, তখন সে জানায় দিশা ম্যাডাম অনেক আগে বের হয়ে গেছে হাফ ডে নিয়া। হৃদয় আর বেশি কিছু জিজ্ঞেস করে না পিয়নকে। দিশার সাথে কেন, যে কোনো মেয়ের সাথে এমন আচরণ করলেই তাদের রিয়াকশন যে এমনই হবে এটাই স্বাভাবিক। হৃদয় কোনো সময় এতটা আবেগী ছিল না, কিন্তু প্রেয়সী তার কাছে অনেকটা দৈত্যের সেই তোতা পাখির মতো, যার মাঝে দৈত্যের প্রাণ আটকে থাকে। প্রেয়সীর কথা ভাবলেই জ্ঞানকাণ্ড হারিয়ে ফেলে সে। তাই আজকে বোকার মতো এমন কাজ করে ফেললো। না জানি দিশা তার সম্পর্কে কি ভাবছে। তার চিন্তাগুলো সিগারেটের ধোঁয়ায় উঠছে। হঠাৎ একটা চিন্তা হৃদয়ের মাথায় জেগে বসলো। চোখ জোড়া বন্ধ করে দিশার বলা কিছু লাইন বারবার তাকে ভাবতে লাগলো। তা হলো, আপনি তার আসল নামটি কি সেটাও জানেন না, আর চোখে দেখা সেটার কথা তো বাদই দিলাম। তাহলে কেন এই প্রিয়তমাকে অন্য হয়ে খুঁজছেন আপনি? কি বলি কি, আজ বাদে কাল আপনার বিয়ে। জীবনের এই সময়টাতে অহেতুক একটা ছায়াকে ধরার চেষ্টা ছেড়ে জীবনটাকে সাজানোর কথা ভাবুন। দিশার সাথে তার পরিচয় কেবল কয়েকদিনের। সে কি করে জানলো হৃদয়ের বিয়ে ঠিক হয়েছে? হৃদয় প্রেয়সীকে চোখে দেখেনি, তার আসল নামটিও হৃদয়ের অজানা। উফ, আর ভাবতে পারছে না হৃদয়। মাথার শিরাগুলো দপদপ করে লাফাচ্ছে। মেয়েটির মাঝে যেন রহস্যপুরী বিদ্যমান। একটা রহস্যের উন্মোচন করতে না করতেই যেন আরেকটি হাজির হয়। তখন এগুলো একবারও ভেবে দেখেনি হৃদয়, কিন্তু এখন যেন সবকিছু পাজলের মতো লাগছে। একবার তাড়াহুড়ো করে ফেলেছে, কিন্তু এখন আর সেটা করলে হবে না। খুব ধীর স্থির ভাবে আগাতে হবে। সিগারেটটা অ্যাশট্রেতে নিভিয়ে কোটটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ল সে। রাত 9টা। আলতাফ সাহেবকে ওয়ার্ডে শিফট করা হয়েছে। হঠাৎ পড়ে গিয়ে মাথায় অসম্ভব ব্যথা পেয়েছেন তিনি। মা বাবা ব্যতীত আপন বলতে কেউ নেই দিশার। ফুপু যা একটু ছিলেন তিনিও ইন্তেকাল করেছেন, 1 বছর হয়েছে। আলতাফ সাহেবের পা দুটো প্যারালাইজ, সারাক্ষণ তার সীমা হুইল চেয়ার অবধি। দিশা এবং সাইমা যা টাকা ইনকাম করে তারা দুজন মিলে সেটা আলতাফ সাহেবের চিকিৎসাতেই ব্যয় করে। একজন নার্স যে সারাক্ষণ আলতাফ সাহেবকে দেখাশোনা করবে সেটা অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। রেহনুমা বেগমের বয়স হয়েছে, তিনি চাইলেও সারাক্ষণ স্বামীর পেছনে থাকার মতো শারীরিক সুস্থতা তার নেই। আজকের কথাই ধরা যাক, রান্নাঘরের কাজে তিনি ব্যস্ত ছিলেন। আলতাফ সাহেব তখন বিছানায় বসে পেপার পড়ছিলেন। হঠাৎ পানি পিপাসা লাগায় নিজে নিজে পানির গ্লাস নিয়ে যেয়ে এই অঘটন ঘটে। তিনি ভেবেছিলেন তার বুড়ো সঙ্গিনীকে এতটা কষ্ট না দিয়ে নিজেই এই কাজটি করবেন, কিন্তু কি থেকে কি হয়ে গেছে। আলতাফ সাহেব এখন ঘুমোচ্ছেন। রেহনুমা বেগম এতক্ষণ নিজেকে দোষারোপ করে গেছেন। অনেক কষ্টে তাকে শান্ত করেছে দিশা। দিশা আজ রাতটা হাসপাতালেই থাকবে। সাইমাকে সে বলে, আমি বাবার কাছে আছি, তুমি মাকে নিয়ে বাসায় যাও। তুই কি এখানেই থাকবি? আর কাল আমি অফিসে যাব না, আমি ফোন করে জানিয়ে দেব।
সাবধানে থাকিস। ফি আমানিল্লাহ। সাইমারা চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে দিশা। আজ একজন ডাক্তার তার বন্ধু বিধায় সব নির্বিঘ্নে হয়ে গেছে, কিন্তু যদি এই সাহায্যটুকু না পেত কি হতো তবে? ঠোঁটের কোনায় মলিন হাসির রেখা টেনে নিজেকে নিজেই সান্ত্বনা দেয়। ভেঙে পড়লে চলবে না দিশা, এখনো যে অনেক লড়াই বাকি আছে তোর। এখন ভেঙে পড়লে লড়বি কিভাবে তুই? সামনে যে আরো তুফান আসতে চলেছে। হৃদয়ের সামনে প্রতিনিয়ত অভিনয় করে কাটাতে হবে যে তোকে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না, না কিছুতেই না। বাবার বেডের পাশে চেয়ার নিয়ে সেখানেই বসে থাকে দিশা। চোখে যেন রাজ্যের ঘুম তার। আজ খুব ক্লান্ত সে। একটু ঘুমোতে পারলে মন্দ হতো না। বাবার ক্যানোলা পরানো হাতটি নিজের হাতের মুঠোতে নিয়ে ভাবতে লাগে একটা সময় কতটা সুখী না ছিল তারা, অথচ আজ এই সুখ যেন তাদের ভাগ্যে নেই। বাবাকে সেদিন কষ্টটুকু না দিলে বোধহয় এমন হতো না তার সাথে। কি পেল ভালোবাসা নামক মিথ্যে ছায়ার পেছনে ঘুরে? কিছু না, নিজের অঙ্ক কষতে লেগে হয়তো শূন্যটি তার ভাগ্যে জুটেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে তা জানা নেই তার। সকাল 11টা। মিটিং রুমে প্রচন্ড মেজাজ খারাপ হৃদয়ের। প্রজেক্টটা শেষ হবার সময় আর বেশি নেই, অথচ এখন প্রজেক্ট ডিরেক্টর অফিস কামাই করে বাড়ি বসে রয়েছে। তাকে ফোন দিয়ে যাচ্ছে রাসেল, অথচ ফোনটুকুও ধরছে না সে। এদিকে ক্লায়েন্টের সামনে বসে রয়েছে হৃদয়। রাসেল ধীর গলায় তাকে বলে, স্যার, মিস দিশা আজ ছুটি নিয়েছে। কারণ? তার নাকি ব্যক্তিগত কিছু ইস্যু আছে। এইটুকু শুনেই যেন রাগে মাথা গরম হয়ে গেল হৃদয়ের। রাগে ফোঁস করতে করতে রাসেলকে বলল, মানুষের দায়িত্ববোধটুকু এতটা কম জানলে এই মেয়েকে কখনোই এত বড় প্রজেক্ট সামলাতে দিতাম না। যদি কাজ করতে ভালো না লাগে ছেড়ে দিলেই পারে। স্যার, উনি সব এগিয়ে রেখেছেন অবশ্য। উনি আমাকে কাল আপডেট করা ফাইলটিও দিয়েছিলেন। কিন্তু আজর উপস্থিতিটা ইম্পর্টেন্ট ছিল। রাসেল রাসেল যাকগে, আমি এটা হ্যান্ডেল করে নিয়েছি। মুখে জোরপূর্বক হাসি টেনে মিটিং শুরু করে হৃদয়। যদিও কোনো ঝামেলা হয়নি, তবুও তার মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, তা হলো আজ দিশা কেন আসেনি। সে কি নিজেকে আবার হৃদয়ের কাছ থেকে লুকোচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? কি এমন ব্যক্তিগত কারণ যা অফিসে বলা যায়নি? দুপুর 1টা। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে হৃদয়। প্রথমে রাগ হলেও মিটিং শেষে সাইমার কাছ থেকে দিশার অফিস কামাইয়ের কারণ জানতে পেরে এখানে ছুটে এসেছে সে। একটা জিনিস হৃদয়কে ভীষণ ভাবাচ্ছে, তাহলে দিশার প্রতি তার দুর্বলতা। কেন জানি দিশা মেয়েটাকে বাকি 5টা মেয়ের মতো সে ট্রিট করতে পারছে না। কারণটা জানার ইচ্ছে নেই। থাক না কিছু রহস্য, থাক না কিছু অনুভূতি, না হলে সে তার প্রিয়সী, তবুও কেন যেন মেয়েটার প্রতি দুর্বলতা কাজ করছে তার। দিশার মোবাইলে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে সে। মানুষ ফোন যদি নাই ইউজ করে সাথে রাখার কি মানে, এটা বুঝতে পারছে না হৃদয়। হঠাৎ তার পা জোড়া থমকে গেল। সামনে সামনে দিশা দাঁড়িয়ে আছে এবং তাকে একটি ছেলে জড়িয়ে ধরে আছে। ব্যাপারটা এত বড় কোনো ইস্যু না, তবুও কেন যেন খুব মেজাজ খারাপ হচ্ছে হৃদয়ের। দিশা হেসে হেসে ছেলেটার সাথে এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে তারা খুব বেশি ঘনিষ্ঠ। হৃদয়ের তীক্ষ্ণ দৃষ্টি তাদের দেখেই যাচ্ছে, না জানে কি কথা বলছে। অপরদিকে দিশা ক্যাবিন থেকে বের হতেই পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। প্রথমে আটকে উঠলেও পেছনে ফিরে দেখে ব্যক্তিটি আর কেউ নয়, তার বন্ধু ফয়সাল। ফয়সাল এখানে ডিউটির ডাক্তার। তার সাহায্যেই আলতাফ সাহেবের চিকিৎসা এত দ্রুত হয়েছে। ফয়সাল তার ছোটবেলার বন্ধু। একসাথেই বড় হয়েছে ফয়সাল, সাইমা এবং দিশা। ফয়সাল একটি ভুবন ভুলানো হাসি দিয়ে দিশাকে বলে, সারাক্ষণ এত ভয় পেলে চলবে রমণী? ঘুম কেমন হলো আমার এই হসপিটালে? আর ঘুম এখনো রেশ রয়ে গেছে। আচ্ছা বাবা, কেমন আছেন? রিপোর্টস নরমাল, বিকেলে ডিসচার্জ নিতে পারিস। যাক বাঁচালি। আন্টি কেমন আছেন রে? ভালো, কিন্তু মেলায় ঝামেলা আছি বুঝলি। কেন, আবার কি হলো? আমু সেই এক বিয়ের ঘ্যানঘ্যানানি। আর বিয়ে করব না, কে শুনে কার কথা। শোন, এই বুড়ো বয়সে কোনো মেয়ে পাবি না, বিয়েটা করে ফেল। তাহলে তুই কেন করছিস না বিয়ে? তোর ইয়ার আমার ইয়ার তো সেমই। আমার জন্য এসব নয়, এজন্য। তাই বুঝি, ভালো। আচ্ছা শোন। কিছু বলতে যাবে তার আগেই সেখানে হৃদয় এসে উপস্থিত। চোখ দুজোড়া তার জলজল করছে। বেশ ঝাঁঝালো কণ্ঠে দিশাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো অনেক টেনশনে আছো,
কিন্তু আমার ধারণাকে মিথ্যে প্রমাণ করার জন্য ধন্যবাদ। হঠাৎ করে হৃদয়ের উপস্থিতি দিশাকে বেশ চমকে দিয়েছিল। হৃদয় যে হাসপাতালে উপস্থিত হবে কিংবা সে তার বাবার অসুস্থতার কথা জানবে এটা দিশা ভাবতে পারেনি। হৃদয়ের ঝাঁঝালো কথা শুনে কিছু বলতে যাবে তার আগেই হৃদয় আবার বলে ওঠে, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ক্লায়েন্টের সাথে। আজ তোমার উপস্থিতি খুবই জরুরি ছিল, কিন্তু তুমি যখন আসোনি আমি শাইমার কাছ থেকে জানতে পেরেছি আঙ্কেল অসুস্থ। ভেবেছিলাম তুমি হয়তো আঙ্কেলের সেবাতে ব্যস্ত, কিন্তু এখানে অন্য কিছুই আমার নজরে পড়ছে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দিশা হৃদয়ের খোঁচা মারা কথাগুলো যেন একেবারেই হজম হচ্ছে না। চোখ মুখ খিচে হৃদয়ের কথাগুলোর মানে জিজ্ঞেস করে সে। হৃদয়ও কম যায় না, অমনি মনের ঝাল কথার ছলে তাকে বুঝিয়ে দিল, আসলে কি এটা একটা হাসপাতাল, তাই বলছি প্রেম করতে হলে বাইরে গিয়ে করবে। এখানে এমন আচরণগুলো ঠিক শোভা পায় না। মুখ সামলে কথা বলবেন স্যার। ভুলে যাবেন না আমি আপনার অফিসের কর্মচারী মাত্র, তাই আমাকে নিয়ে কিছু বলার আগে দুবার ভাববেন। এবার যেন নিজেকে সামলে রাখতে পারলো না দিশা। দাঁতে দাঁত চেপে কথাটা বলল দিশা। হৃদয়ের চিন্তা ভাবনা এতটা ঘৃণ্য এটা দিশা কল্পনাও করতে পারছে না। হৃদয়ও কম কিছু যায় না। দিশার হাতে ফুলে বুকেটা ধরিয়ে সে হাঁটা দিল বাহিরের দিকে। সেখানে এভাবে আচরণ করার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, কিন্তু কি যে হলো নিজেকে আয়ত্তে রাখতে পারলো না হৃদয়। দীর্ঘশ্বাস ফেলে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিকেল 5টা। বাড়িতে ঢুকতেই যেন আক্কেল গুরুম হৃদয়ের। বাড়িটা যেন একটা মরা বাড়ির মতো লাগছে। একজন কাজের লোককে জিজ্ঞেস করতেই সে বলল, স্যার ম্যাডামের হঠাৎ করে বুকে ব্যথা উঠেছে। কাজের লোকের কথা শুনে বেশ ক্ষেপে গিয়ে হৃদয় বলল, তবে আমাকে ফোন করা হয়নি কেন? মা কোথায়? স্যার নিষেধ ম্যাডাম বাসায় আসিল, উনি ডাক্তার ডেকেছেন, বড় ম্যাডাম তার রুমে আছে। হৃদয় 1 মিনিট অপেক্ষা না করে দৌড়ে চলে গেল নূর বেগমের ঘরে। নূর বেগম তখন বিছানায় শোয়া। সেদিন তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ায় নূর বেগম আর হৃদয়ের সাথে কথা বলেনি। হৃদয় তার পাশে বসতেই তিনি মুখটি অন্যদিকে সরিয়ে নিলেন। মায়ের ক্ষুব্ধ হওয়ার কারণ হৃদয়ের বেশ ভালো করেই জানা আছে, তাই ধীর কণ্ঠে তাকে বলল, মা, তোমার এখন কেমন লাগছে? কথা বলবে না? তখন নিশাত শান্ত গলায় বলে, হৃদয়, আন্টি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আসলে উনি তোমাকে নিয়ে খুব চিন্তা করেন। চিন্তায় চিন্তায় ওষুধও ঠিক মতো খাচ্ছিলেন না, তাই এই অবস্থা। ডাক্তার বলেছেন ওনাকে কোনো প্রকার স্ট্রেস দেওয়া যাবে না। মা, তুমি কেন এমন করছো? ওষুধ খাচ্ছ না কেন? তুমি তো জানো ওষুধ না খেলে তোমার কি অবস্থা হয়। প্লিজ মা। মার কথার অভিমান স্পষ্ট। হৃদয় আর কথা বাড়ালো না। সে মায়ের জিদ সম্পর্কে বেশ ভালো করেই অবগত। ঔষধ না খেলে মা অসুস্থ হয়ে যাবে এটাও সে খুব ভালো করে জানে। মা ব্যতীত তার আপন বলতে কেউ নেই, তাই দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ভালো মনে করো তাই করো। বলেই সেখান থেকে চলে যায় সে। হাজারো কষ্টে বুক আগলে রেখে বেঁচে আছে সে। নিজের মাও যদি তা না বোঝে কিছুই করার নেই তার। নূর বেগম বেশ খুশি, তার ছেলের বিয়ে হবে। এদিকে নিশাত একটা বাঁকা হাসি হেসে তার জয়ের উল্লাস করছে। সকাল 11টা। সারা অফিস জুড়ে কানাঘুষা চলছে। প্রথমে বুঝতে না পারলেও এখন দিশার বড্ড কৌতূহল হচ্ছে কি নিয়ে এত আলোচনা। সব চিন্তা বাদ দিয়ে হঠাৎ সকল স্টাফদের একত্রিত করা হলো। দিশার কৌতূহল যেন আরো বেড়ে যায়। হৃদয় দাঁড়িয়ে আছে সবার সামনে। খুব মলিন মুখে সে বলতে লাগলো, আমি মাত্র সপ্তাহ কয়েক এই কোম্পানিটি কিনেছি, কিন্তু আপনারা আমার ফ্যামিলির মতো। সো আমার কোনো খুশির মোমেন্টে আপনাদের আগমনটি খুবই কাম্য আমার। আগামী সপ্তাহে। হৃদয় দাঁড়িয়ে আছে সবার সামনে। খুব মলিন মুখে সে বলতে লাগলো, আমি মাত্র সপ্তাহ কয়েক এই কোম্পানিটি কিনেছি, কিন্তু আপনারা আমার ফ্যামিলির মতো। সো আমার কোনো খুশির মোমেন্টে আপনাদের আগমনটি খুবই কাম্য আমার। আগামী সপ্তাহের শুক্রবার আমার বিয়ে। আমি আশা করব আপনারা প্রতিটি মানুষ সেখানে উপস্থিত থাকুন। এটাতে দু পরিবারের সাথে দুটি কোম্পানিও একত্রিত হচ্ছে। নিশাত প্লিজ। বলেই নিশাতের দিকে হাত বাড়িয়ে দিল হৃদয়। নিশাত ও হৃদয়ের হাত ধরে সবার সামনে এসে দাঁড়ালো। হৃদয়ের পাশে নিশাতকে দেখে হু হু করে উঠল দিশার হৃদয়।
এটাই তো ভবিষ্যৎ ছিল তাদের। তবে কেন এতটা কষ্ট লাগছে? কেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে? না চাইতেও চোখ বারবার ভিজে যাচ্ছে। হৃদয়ের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল দিশা। খুব নিপুণ ভাবে নিজের অশ্রুদের আড়াল করলো সে। হৃদয় খানিকটা দিশাকে দেখিয়েই নিশাতের কোমরে হাত রাখলো আর মিষ্টি ভাবে বলল, আমার ব্যারং জীবনে পুনরায় রঙিন করতে তোমায় আমার খুব দরকার, কারণ তুমি যে আমার নীলপদ্ম। আজকে তাই সবার সামনে আমি আমার নীলপদ্মকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে চাই। আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি আমার উড বি ওয়াইফ, মিস নিশাত চৌধুরী। আমাদের জন্য দোয়া করবেন। দিশা পারছে না পালিয়ে যেতে। মনে হচ্ছে কেউ ভোঁতা ছুরি দিয়ে বারংবার হৃদয়ে আঘাত করে যাচ্ছে। এটাই তো বারংবার চেয়েছিল দিশা। তবে আজ কেন এত খারাপ লাগছে? কেন নিজের ভালোবাসা হারাবার ক্ষতগুলো তাজা হয়ে রক্তক্ষরণ হচ্ছে? সেদিন যখন তার প্রেয়সীর প্রতি অনুভূতিগুলো ব্যাখ্যা করেছিল, তখন একবারের জন্য মনে হয়নি সে আবেগে কথাগুলো বলছে। তবে এই 2 দিনে তার প্রেয়সীর স্থান নিশাত কিভাবে নিয়ে নিল? অবশ্য একটা মানুষ তার অতীতে কতদিনই আটকে থাকবে। এটাই শ্রেয় হয়তো তাদের দুজনের জন্য। অফিস রুমে ক্লাসের দেয়ালের বাহিরের দিকে এক নাগারে দৃষ্টিপাত করে যাচ্ছে হৃদয়। মাথায় অজস্র চিন্তারা দলা পাকিয়ে আছে। কেউ একজন রাঘব বোয়াল তার জীবনে রয়েছে, যে কিনা তার জীবনটাকে চরকি নাচন দিচ্ছে। সে মানুষটাকে ধরতে পারলে জ্যান্ত কবর দিত হৃদয়, কিন্তু সে মানুষটা ডালে ডালে চলছে। প্রতিটি কাজ এত নিপুণ ভাবে করছে যার কোনো হদিস হৃদয় পাচ্ছে না। হঠাৎ পেছন থেকে নিশাত তাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সম্মান দেবার জন্য। তোমার মনে আমার জন্য এতটা অনুভূতি আছে সেটা আমার জানাই ছিল না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে আন্টির কথায় বিয়ে করতে রাজি হয়েছো। প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার মুভ অন করা প্রয়োজন। এক মেয়ের আশাতে বসে থাকবো বলো? কিন্তু নিশাত আমার সময় প্রয়োজন। নিশাতকে নিজের থেকে আলাদা করে ধীর গলায় বলল, আসলে কি বলতো, এতদিন একজনকে পাগলের মতো ভালোবেসেছি, বিনিময়ে শুধু একরাশ প্রতারণা, বাদে কিছুই পাইনি। এখন তাদের নিজের মন থেকে একেবারে সরাতে হলেও আমার কিছু সময়ের প্রয়োজন। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। তোমার যত সময় প্রয়োজন আমি দিতে রাজি, তবু তুমি তোমায় ওই প্রেয়সীকে ভুলে যাও। অবশ্যই, আচ্ছা চেষ্টা করব। বলেই নিশাতকে জড়িয়ে ধরে হৃদয়। হৃদয় খেয়াল করে দরজার কাছ থেকে একটা ছায়া নীরবে সরে পড়েছে। ছায়াটি সরে যাওয়ার পরপরই হৃদয় নিশাতকে ছেড়ে দেয়। খুব আদরে গলায় বলে, যাও মার সাথে শপিং করো, আমি আঙ্কেলের সাথে দেখা করে নেব। ওকে, আসি। নিশাত বেরিয়ে গেলে বাঁকা হাসি হেসে সিগারেটের সুখ টান দেয় হৃদয়। যা অনুমান করেছে সেটাই হচ্ছে। যে ছক কেটেছিল সেটা অনুযায়ী সব প্ল্যান আগাচ্ছে। এখন শুধু ক্লাইম্যাক্সের অপেক্ষা। অপরদিকে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না দিশা। সকল ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে সে। তবুও তার কোনো আক্ষেপ থাকতো না যদি না আজ হৃদয় তাকে প্রতারক না বলতো। পারছে না হৃদয়ের সামনে সব সত্যিগুলো বলে দিতে, পারছে না আসল দোষীর মুখোশ ছিঁড়ে ফেলতে, যার কারণে আজ তার এতটা খারাপ অবস্থা। তাকে শাস্তি দিতে পারছে না। হৃদয়ের মুখে নিজের সম্পর্কে এমন কথাগুলো যেন কিছুতেই কাম্য ছিল না দিশার। হৃদয় কি করে প্রতারক বলল? সে কি জানে তাকে ভালোবাসার দাম দিশা কিভাবে দিয়েছে? না, সে জানে না, আর কখনো জানবেও না। কখনো নিজের অধিকার নিয়ে তার সামনে দাঁড়াবে না দিশা। থাকুক না সে প্রতারক হয়ে। এখানে একটা সম্পর্ক ভেঙে গেলেও তো আর বাকিগুলো ঠিক থাকবে। ডেস্কে বসে ফাইল গোছাতে গোছাতে চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল দিশার। নিজেকে সামলে আবার কাজে মনোযোগ দিল সে। তার বাবা মাকে ঠিক মতো বাঁচিয়ে রাখতে হলে এগুলো তার করতেই হবে। সন্ধ্যা 7টা। কাজের চাপে মানসিক যন্ত্রণার কারণে বড্ড বেশি ক্লান্ত দিশা। সাইমা অনেক আগেই বেরিয়ে গেছে। মেজাজ খুব খারাপ তার। দিশা কেন সব মুখ বুজে মেনে নিচ্ছে এটাই তার মাথায় আসছে না। হৃদয়ের উপর আরো মেজাজ খারাপ হচ্ছে সাইমার। সে কিভাবে দিশাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেল? সব মিলিয়ে মেজাজ খারাপ করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গিয়েছে সে। দিশাকেও স্পষ্ট জানিয়ে দিয়েছে সে হৃদয়ের বিয়েতে যাবে না, সাথে দিশাকেও যেতে দিবে না। দিশা অবশ্য নিজেও যেত না, নিজের ক্ষত আর বাড়াতে চায় না সে। দীর্ঘশ্বাস ফেলে রাস্তায় হাঁটছে সে। হঠাৎ একটা বাইক এসে সামনে দাঁড়াতেই খানিকটা ভরকে গেল সে। হেলমেট খুলতে খুলতে ফয়সাল বলতে লাগলো, কি রে ভাই, মরার প্ল্যান করছিস নাকি?
ফয়সালের এমন অদ্ভুত কাজগুলো বেশ চমকে দেয় দিশাকে। ছেলেটা এমন কেন? বেশ তীক্ষ্ণ গলায় বলল, চোখ কি পকেটে রাখিস নাকি? কাউকে দিয়ে এসেছিস? ফুটপাতে বাইক তুলে দেয়া কোনো জায়গার নিয়ম শুনি? আর একটু হলে তো জান পাখি উড়াল দিত আমার। যা বাবা, আমি কি করলাম? অন্যমনস্ক হয়ে রাস্তায় অন্ধের মতো হাসছিস তুই, আর দোষ কি না আমার? আলবাত। ক্ষমা দে, চল বাইক ওঠ। এখন বাইকে কোথায় যাবি? কোথায় আবার? তোর বাড়ি, মা ওখানেই আছে। সাইমা তাড়াতাড়ি চলে যাওয়ায় আমাকে তোকে নিয়ে যাবার হুকুম পড়েছে। ও, একটা কথা বলি? বাইকে উঠতে উঠতে দিশা বলল। তখন শান্তভাবে ফয়সাল বলল, কফি শপ হয়ে বাড়ি যাই, তোর চোখ মুখ ফুলে আছে, আঙ্কেল দেখলে সন্দেহ করবে। ফয়সাল এবং সাইমাকে কখনো মুখ ফুটে নিজের খারাপ লাগার কথাগুলো বলতে হয়নি। কিভাবে যেন মুখ দেখলেই বলে দেয় তার যে দিশার মন ভালো নেই। অপরদিকে দিশার এভাবে ফয়সালের বাইকে উঠে চলে যাওয়ার দৃশ্যটি একজনের চোখ এড়ালো না। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করলো সে। বাসায় পৌঁছেই দিশার মুখে মিষ্টি পুড়ে দিত দিশার মা রেহনুমা বেগম। অবাক দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, একটা সুসংবাদ আছে রে, যা যা তাড়াতাড়ি কাপড় ছেড়ে তৈরি হয়ে আয়। কি সুসংবাদ? দিশাকে টেনে আড়ালে নিয়ে গিয়ে ধীর কণ্ঠে রেহনুমা বেগম বললেন, সুমন ভাবি আজ ফয়সালের আর তোর বিয়ের পাকা কথা বলতে এসেছেন। তোকে সে নিজের বাড়ি নিয়ে যেতে চান, তার ছেলের বউ করে। মানে কি? তোমরা কি বলেছো তাকে? আমি তো রাজি, কিন্তু তোর বাবা তোর মতামত চাচ্ছেন। আমি জানি তুইও ঠিক রাজি হয়ে যাবি। এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। মা, সব জেনে শুনে এই কাজটা কেন করছো? তুমি তো জানো আমি বিবাহিত। তোর বাবার এই অবস্থা হবার পরও ওই ছেলের হয়ে কথা বলবি দিশা? কিন্তু মা, আমি কিছু জানি না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। বলেই রেহনুমা বসার ঘরের দিকে চলে গেলেন। দিশার ইচ্ছে করছে সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যেতে। মার সাথে তার এই জন্য বাধে। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে চলে যায় দিশা। এও অবশ্য এখানে মারও দোষ নেই। সে তো তাই করবে যা তার ঠিক মনে হয়েছে। মাঝে দিশাকে শোকতাপের অনলে দহন হতে হবে। আচ্ছা, তার সাথেই কেন এমন হয়? সে কখনোই ফয়সালকে তার হাজবেন্ডের অধিকার দিতে পারবে না। সে কখনোই হৃদয়ের জায়গা তাকে দিতে পারবে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু উপায়ন্তর পাচ্ছে না। এখন কাঠের পুতুলের মতো সেজে তাদের সামনে দাঁড়াতে হবে তার। ওয়াশরুমের ঝর্ণাটা ছেড়ে টুপ করে বসে পড়ে দিশা। ঝর্ণার পানি চোখের অশ্রুগুলোকে ভাসিয়ে দিচ্ছে। ইস, যদি সেও সময়ের গহ্বরে তলিয়ে যেতে পারত, এত দোটানার মুখোমুখি তাকে হতে হতো না। মানুষ খুব অদ্ভুত, নিজেই ভুল করে, আবার সেই ভুলের মাসুল দেবার বেলায় নিজেই শোকতাপ করে। সাইমা মুখ কালো করে এক কোনায় দাঁড়িয়ে আছে। একতরফা ভালোবাসার ফল পাচ্ছে। এক দৃষ্টিতে ফয়সালের দিকে তাকিয়ে আছে সে। তার অন্তরের খুশির জোয়ার মুখে স্পষ্ট। বোঝাই যাচ্ছে দিশাকে বিয়েতে তার মত আছে, সুতরাং নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করে লাভ নেই। আর যার নিজের বাবা তাকে কখনো খোঁজ নেয়নি, অন্যের বাসায় আশ্রিতা হিসেবে রেখেছে, তাকে কি ফয়সালের মতো ছেলে পছন্দ করবে? নিজের ভাগ্যের পরিহাসের উপর নিজেরই হাসি পাচ্ছে। কিন্তু এই বিয়েতে কি দিশা সুখী হতে পারবে? দিশা কি কখনো হৃদয়কে ভুলে থাকতে পারবে? কারোর সামনে এই কথাগুলো বলতেও পারছে না সাইমা। রেহনুমা বেগম যেভাবে হাসি খুশি অবস্থাতে বিয়ের তোড়জোড় শুরু করেছেন, তাতে এখন কিছু বলাটা বোকামি হবে। আচ্ছা, হৃদয়কে যদি 2 বছর আগের কথা বলা যেত, তাহলে দিশাকে এই বিয়েটাও করতে হতো না। সাথে হৃদয়ও আসল কালপ্রিটকে শাস্তি দিতে পারত। কিন্তু এই কিন্তু শব্দটা বড় অদ্ভুত। সব কাজে যদি এই কিন্তুটা না থাকতো, তবে হয়তো সমস্যাগুলো এত জটিল হতো না, আর জীবনধারাতেও কোনো ঝামেলা থাকতো না। হয়তো। একটা লাল সুতির শাড়ি পরে রুম থেকে বের হলো দিশা। ঝাঁকড়া দোল খেলানো চুলগুলো হাফ পাঞ্চ করে রেখেছে। হালকা সাজে সজ্জিত সে। কানের ঝুমকোগুলো চুলের সাথে দুলছে। ঠোঁটে হালকা লাল লিপস্টিক, চোখে কাজল, যেন পুরো বাঙালি একটি মেয়ে। দিশা অফিসে সব সময় শার্ট এবং জিন্স পরে, কিন্তু ওকে শাড়িতেও যে এত সুন্দর লাগে তা যেন জানা ছিল না ফয়সালের। শ্যামবর্ণের মেয়েটির লাল শাড়িতে কোনো ফুটন্ত গোলাপের থেকে কম লাগছে না। ঠোঁটের নিচের তিলটা যেন তার চোখে ধাঁধার মতো লাগছে। সময়টা থমকে গেল যেন খারাপ হতো না। মনে মনে বলতে লাগলো, শ্যামলী, তুমি কি সত্যি শ্যামলী, নাকি সুন্দরী, না রূপসী?
নাকি শিল্পীর মধুর কণ্ঠস্বর, হাতের আঁচড়, হয়তোবা তার গানের উর্বশী। ফয়সালের দৃষ্টি অনুসরণ করে সুমনা বেগম দরজার দিকে তাকালো। আজ সত্যি দিশাকে অপরূপ সুন্দর লাগছে। মিটিমিটি হেসে তিনি নিজে উঠে গিয়ে দিশাকে নিজের পাশে বসালেন, কপালে চুমু দিয়ে বলতে লাগলেন, মা, তোকে আমার ঘরে নেবার অনেক দিনের ইচ্ছে ছিল। আজ আমার গবেরটা আমার আশা পূরণ করেছে। কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। দিশা চুপ করে সুমনা বেগমের কথা শুনে যাচ্ছিল। ঠোঁট চেপে নিজের কান্না আটকাচ্ছে সে, পারছে না এখান থেকে পালিয়ে যেতে। সুমনা বেগম দিশার হাতে নিজের বালাজোড়া খুলে পরিয়ে দিল আর ধীর কণ্ঠে বললেন, আজ থেকে আমার ছেলে এবং এই বালাজোড়া তোর কাছে দিলাম, তুই তাদের দেখিস। সুমনা বেগমের কথাগুলো পাথর সমান বোঝার মতো তার কাছে লাগছে। আলতাফ তার মেয়ের মনের অবস্থা ঠিক বুঝছেন। মেয়েটা যে এই বিয়ের খবরে যে একেবারেই খুশি নয় সেটা তার বুঝতে বাকি নেই। আজ যদি তার পা দুটো অবশ না হতো তাহলে মেয়েটাকে এত কিছু সহ্য করতে হতো না। এখন তিনি কিছু না বললে মেয়েটা বোঝার চাপে বিলীন হয়ে যাবে, তাই একটু শক্ত কণ্ঠেই বলে উঠলেন তিনি, ভাবি, আমার মেয়েটারও ইচ্ছে অনিচ্ছার একটা ব্যাপার আছে। এখনো এসবের তার উপর জোর করে চাপিয়ে দিবেন না প্লিজ। মানে ভাই, আমি তো এই তুমি কি বলছো? ভাবে কি খারাপ কিছু করেছে নাকি? আমি যা বুঝছি তাই বলছি। ফয়সাল দিশাকে পছন্দ করে বলে এই না যে দিশাও ফয়সালকে পছন্দ করবে। ও অফিস থেকে এসেছে, ওকে এই বিয়েটা নিয়ে চিন্তা করার সময়টুকু দাও। ওর মুখ দেখছো কতটা চুপ হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিয়েটা ও এখনো দোটানায় আছে। মেয়েটাকে অনেক কিছু চাপিয়ে দিয়েছো রেহিনুমা, আর না। বলেই নিজের রুমের দিকে রওনা দিলেন তিনি। সুমনা বেগম একেবারেই চুপসে গেছেন। নিজের ভুল বুঝতে পেরে বেশ লজ্জিত তিনি। ফয়সালও বেশ চিন্তায় পড়ে গেছে। যদি সত্যি দিশার এই বিয়েতে অমত থাকে তখন একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছে দিশার বাসায়। কারোর মুখে কোনো কথা নেই। পরদিন বিকেল 5টা, কফি শপে মুখোমুখি বসে রয়েছে দিশা এবং ফয়সাল। দিশা সাইমাকে নিয়েও এসেছে। ফয়সালকে সবকিছু খুলে বলাটা খুব দরকার। কারোর স্বপ্ন ভাঙাটা খুব দোষের, কিন্তু কাউকে মিথ্যের আড়ালে রাখাটা বোধহয় পাপের সমতুল্য। ফয়সালের মনে একটা ভয় দলা পেকে আছে। কেন জানে মনটা খুব কু ডাকছে। কালকে ফয়সালের মা তার বালাজোড়া নিয়ে যাননি, বলেছিলেন, এটা তোর কাছে রাখ। যদি তোর এই বিয়েতে আপত্তি থাকে তবে ফয়সালকে ফেরত দিস। দিশা দীর্ঘশ্বাস ফেলে বালাজোড়া টেবিলে ফয়সালের দিকে এগিয়ে বলল, ফয়সাল, তুই নিশ্চয়ই একজন বিবাহিতা মেয়েকে বিনা তালাকে বিয়ে করবি না? মানে? অবাক হয়ে ফয়সাল প্রশ্ন করলো দিশাকে। দিশা বলে, আমার বিয়ে? দিশা দীর্ঘশ্বাস ফেলে বালাজোড়া টেবিলে ফয়সালের দিকে, ফয়সাল, তুই নিশ্চয়ই একজন বিবাহিত মেয়েকে বিনা তালাকে বিয়ে করবি না? আমার বিয়ে 2.5 বছর আগে হয়ে গেছে। এই কথাটা আমার পরিবার আর সাইমা ব্যতীত কেউ জানে না। আমি চাই না আমার সাথে নিজের জীবন জড়িয়ে তুই তোর জীবনটা নষ্ট হোক। লোকটার সাথে আমি সংসার হয়তো করছি না, কিন্তু তার জায়গায় অন্য কাউকে দেয়াটা আমার পক্ষে সম্ভব নয়। আমি কিছুই বুঝতে পারছি না, একটু ভেঙে বলবি প্লিজ? দিশা একটু পানি খেয়ে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে সব বলতে শুরু করলো। ফয়সাল চুপ করে তার কথাগুলো শুনছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে দিশাকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। তার সামনে বসে থাকা মেয়েটি তার ছোটবেলার বান্ধবী নয়। সামনে বসে থাকা মেয়েটির সাথে সেই মায়াবী মেয়ের কোনো মিল নেই। এই মেয়েটি কেবল একটি রক্ত মাংসের মানুষ মাত্র, যে কিনে তার হৃদয়ের গহীনে কিছু অব্যক্ত কষ্টের ফর্দ নিয়ে ঘুরছে। একটা কথা আছে, যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায়। ফয়সালেরও একই অবস্থা। ইচ্ছে করছে এক ঝটকায় হৃদয়ের থেকে দিশাকে কেড়ে নিতে। সে তো ভালোই আছে মেয়েটার বুকে দুঃখের বোঝা দিয়ে, কিন্তু এটা সে পারবে না, কখনোই না। কারণ তাহলে সেটা তার ভালোবাসার পর্যায়ে পড়বে না। ভালোবাসা তো সবসময় পাওয়াতে সীমাবদ্ধ থাকে না। আর এটা ফয়সাল চাইলেও অস্বীকার করতে পারবে না যে দিশার চোখে ওই মানুষটার প্রতি লুকানো ভালোবাসাটা স্পষ্ট। হয়তো তার আবদ্ধ মনটা তখন ওই মানুষটার অপেক্ষায় ব্যাকুল হয়ে আছে। দিশার কথা শেষ হলে ফোঁস করে একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ে ফয়সাল। কিন্তু প্রশ্নের উত্তর জানাটা খুব দরকার। কফির কাপে
একটা ছোট চুমুক দিয়ে দিশাকে জিজ্ঞেস করে। তোরা আলাদা হয়ে গেলি কেন? যতদূর আমার মনে হচ্ছে ছেলেটি তোকে অসম্ভব ভালোবাসে। তাহলে কি এমন হয়েছিল যে আজ তোদের বিয়েটা একই স্মৃতির পাতা ছেঁড়ার মতো হয়ে আছে? ফয়সালের প্রশ্নে আলতো ঠোঁটে হাসে দিশা। এই চাপা হাসির মাঝে হাজারো বেদনা লুকিয়ে আছে। গলা কাঁপছে তার, তবুও বলতে শুরু করে। আমার খারাপ ভাগ্য বুঝলি, জানিস তো তুই ততটুকুই পাবি যা তোর জন্য জীবনে বরাদ্দ রয়েছে। এর চেয়ে বেশি চাইলেও পাবি না, আর পেলে সেটার জন্য তোকে মূল্য দিতে হবে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমাদের দুজনের মাঝে কোনো সমস্যা ছিল না জানিস। ভালোবাসার একটা গুপ্তধন ছিল আমাদের মাঝে, যার ভান্ডার অফুরন্ত। ওর মাঝেই আমার বিস্তার ছিল, আমার মাঝে ওর। কিন্তু একটা দমকা হাওয়া সব পাল্টে দিল। যেদিন ওর অপারেশন ছিল সেদিন পুরো শহর খুঁজে আমি ওর জন্য নীলপদ্ম জোগাড় করে বাসায় রেখেছিলাম। অপারেশন সাকসেসফুল হয়েছে শুনে বাসায় ছুটে আসছিলাম। ভেবেছিলাম ওই 5টা নীলপদ্ম নিয়ে ওর সাথে দেখা করব সব সময়ের মতো, কিন্তু হলো কোথায়? হঠাৎ একটা জিপ আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল। তারপর একের পর এক হুমকি। যখন কিছুতেই কিছু হচ্ছিল না, তখন ওর বাবা অ্যাক্সিডেন্ট করিয়ে দিল আমাকে এবং ফুপুকে। বাধ্য হয়ে দেশে ফিরতে হলো। একটা শর্তেই আমাকে তারা ছেড়ে দিয়েছিল, আমি যেন কখনো ওর সামনে না আসি। আমরা ঢাকা থেকে চিটাগাং শিফট করলাম। ততদিনে হৃদয় হন্যে হয়ে আমাকে খুঁজছিল। আমার একটা ক্লু সে পেয়ে গিয়েছিল। সেই সূত্র ধরে হৃদয়ের মা আমার কাছে আসেন। তার ছেলের জীবনটা নাকি আমার জন্য খারাপ হয়ে যাচ্ছে, তাই আমার কাছে নিজের ছেলের ভবিষ্যৎ ভিক্ষা চাচ্ছিলেন তিনি। তার ছেলের অ্যাক্সিডেন্টের আগেই নাকি বিয়ে ঠিক হয়ে গেছিল, আর আমাদের তো আইনি বিয়েটাই হয়নি। সুতরাং শুধু 6 মাসের রেশ ধরে তার ছেলের জীবনটা যাতে নষ্ট না করি আমি যতটা টাকা চাই তিনি দিবেন। বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। আমার কাছে কোনো উপায়ও ছিল না। টাকাটা আমার খুব দরকার ছিল। প্রথমে ভেবেছিলাম যদি হৃদয় আমাকে খুঁজে পায় তাহলে নিজেকে আড়াল করব না, কিন্তু ওর মাকে কথা দেবার পর আমি আমার সর্বস্ব দিয়ে কথা রাখতে ব্যস্ত হয়ে গেলাম। আর আর আমি তো নিজের ভালোবাসাকে বিক্রিই করে দিয়েছি। সুতরাং এই অহেতুক ভালোবাসার দোহাই দিয়ে কি লাভ বল? ঠোঁট চেপে কান্না আটকালেও চোখ যে কারুর কথাই শুনছে না, নিজের মতো বইছে। অশ্রুগুলোকে মুক্তি দিয়ে যেন নিজের ভার কমাচ্ছে। সাইবার চোখও ছলছল করছে। এসবের সাক্ষী সে নিজেও। ফয়সাল অবাক চোখে দিশাকে দেখছে। সান্ত্বনা দেবার ভাষাটুকু নেই। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে সে বলে, আঙ্কেল এবং তোর এই অবস্থা, যার জন্য সেই মানুষটাকে হৃদয়ের মা যদি হৃদয়ের ক্লু দিয়ে তোর কাছে পৌঁছায়, তবে এটাই বলা যায় যে তিনি এই ঘৃণ্য কাজগুলো করেননি। না না, উনি এমন কাজ করার মতো মানুষই নন। তাহলে? দিশা কোনো কথাই বলে না। দিশার নীরবতা ফয়সালকে বুঝিয়ে দেয় সে এই ব্যাপারটা তার একান্ত নিজের মধ্যেই রাখতে চাচ্ছে। তার মানে এই ব্যাপারটা কেউই জানে না। রাগের চোটে টেবিলে একটা থাবা মেরে দেখে, সেখান থেকে চলে যায় ফয়সাল। এই ব্যক্তিটিকে পেলে হয়তো জ্যান্ত কবর দিত সে, যে দিশাকে এতটা কষ্ট দিয়েছে। যে মানুষটা ঠিক তার মতোই ভালো আছে, তার স্বার্থ সিদ্ধ হয়ে গেছে। মাঝে একটা ভালোবাসাকে দাফন করে দুজন মানুষ অভিনয়ে নেমেছে। রাত 9টা। নূর বেগম ইচ্ছে মতো বিয়ের শপিং করে এনেছে। নিশাত এবং সে নিশাতের অনুষ্ঠান অনুযায়ী শাড়ি ভাগ করতে ব্যস্ত বসার ঘরে। নূর বেগম আজ বেশ ফুরফুরে মেজাজে আছেন। তার এতদিনের পছন্দের মেয়েটি তার ছেলের বউ হতে যাচ্ছে। ছেলের সুখের জন্য হয়তো নিজের ছেলেটির কাছে দায়ী হয়ে থাকবেন তিনি, কিন্তু একবার ছেলেটা নিশাতের সাথে সংসার শুরু করে দিলে আর কোনো চিন্তা থাকবে না তার। দিশা মেয়েটি খারাপ নয়, কিন্তু সবচেয়ে বড় যে সত্যতা, মেয়েটা অসম্ভব লোভী মনে হয়েছে তার কাছে। কিছু টাকার লোভ দেখাতেই মেয়েটি তার ছেলেকে ছেড়ে দিল। ভালো হয়েছে মেয়েটা তার ছেলের জীবনে নেই। তবে হৃদয় যদি এই কথাটা জানতে পারে, তবে হয়তো তার মুখকেও দেখতে চাইবে না। এসব যে নূর বেগমকে ভাবাচ্ছে না সেটা না, তবে নিশাতের উপর তার পূর্ণ আস্থা আছে। মেয়েটা ঠিক হৃদয়কে মানিয়ে নিবে। একটা শাড়ির আঁচল উল্টাতে পাল্টাতেই কথাগুলো ভাবছিল নূর বেগম। হৃদয় খেয়াল করলো তার মা বেশ অন্যমনস্ক।
বসা থেকে উঠে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে সে। মায়ের হাত জোড়া ধরে শান্ত কণ্ঠে বলে, মা, আমি জানি তো তোমার কথাতেই সব করছি, তবুও কেন তোমার মুখে চিন্তার রেখা? কিছুই না বাবা, ভয় হচ্ছে। তুই আমাকে ভুল বুঝছিস, ভাবছিস আমি স্বার্থপর, কিন্তু আমি তোর ভালোর জন্যই করছি রে সব। আমি জানি আমার মা ভুল হতেই পারে না। হৃদয়ের কথা শুনে তার কপালে চুমু এঁকে দেন নূর বেগম। মনটা তবুও খসখস করছে। ছেলেটা যদি তার ভালোবাসার আসল রূপটা দেখাতে পারতেন, তাহলে হয়তো এই খসখসানিটা দূর হতো। মাকে বলে নিজের রুমে আসলো হৃদয়। বিছানায় গা এলিয়ে দেয় সে। খুব ক্লান্ত লাগছে। মনের বিরুদ্ধে অভিনয় করাটা খুব কঠিন একটা কাজ। হঠাৎ টুং করে মোবাইলটা বেজে ওঠে হৃদয়ে। ছোট্ট নিঃশ্বাস ছেড়ে মোবাইলের লক খুলে দেখে একটা আননোন ইমেইল থেকে একটা ইমেইল এসেছে। মেইলটা ওপেন করতেই দেখে একটা নোট এবং একটি ভয়েস রেকর্ড ফাইল পাঠানো হয়েছে। নোটটি এমন: নিজের প্রেয়সীর আসল রূপ চিনতে এই ভয়েসটা ওপেন করুন। ফাইলটা অন করে এমন কিছু শুনতে পায় যার জন্য একেবারেই প্রস্তুত ছিল না হৃদয়। হৃদয় থ মেরে বেশ কিছুক্ষণ বসে আছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণের চেষ্টা করলো সে, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করেছে। সব ভেঙে গুড়িয়ে দিতে মন চাচ্ছে। মেইল অ্যাড্রেসটি ট্রেস করার চেষ্টা করলেও তেমন একটি লাভ হয় না। অবশেষে নিজেকে কোনো মতেই শান্ত করে পুনরায় একই অ্যাড্রেসে একটি মেইল লিখে সে। এই ভয়েস রেকর্ডের অর্থ কি? এই মেইলটা আমাকে পাঠিয়ে আপনার কি লাভ? কে আপনি? প্রিয়সীকে আপনি চেনেন কিভাবে? মেইলটা সেন্ড হবার 2 মিনিট পরই পুনরায় একটি রিপ্লাই আসে। সেটা ঠিক এরকম: আম খাওয়া নিয়ে আপনার মতলব, গাছ কেন গুনছেন? আমি কে সেটা জানার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। তবে হ্যাঁ, প্রেয়সীকে একবার হারিয়ে ফেললে তাকে যে আবার ফিরে পাবেন সে গ্যারান্টি কিন্তু নেই। সুতরাং আমি আপনার গন্তব্যের পথটুকু এঁকে দিলাম, বাকিটুকু নিজেই বের করে নেবার বুদ্ধি আপনার কাছে আছে বলে আমার ধারণা। আল্লাহ হাফেজ। রিপ্লাইটুকু পড়ে নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না হৃদয়। কে এই ব্যক্তি? আর ভয়েস মেইলটিতে যা শুনলো তা যদি সত্যি হয়, তবে প্রিয়সীকে পেয়েও হারিয়ে ফেলেছে সে। নিজের ভালোবাসা নিয়ে এত বড়াই করে কি লাভটি হলো? অজান্তেই চোখের কোণে পানি জমতে লাগলো হৃদয়ের। শরীরটা আর চলছে না। 2.5 বছর আগের হৃদয়ে ফিরে যেতে পারলে হয়তো ঢের ভালো হতো। অন্তত পক্ষে চোখের অন্ধত্বের শিকার হতো। এখন তো চোখ থেকেও অন্ধত্বকে বরণ করতে হচ্ছে। সকাল 11টা। ফাইলগুলো চেক করে যাচ্ছে দিশা। আজ সন্ধ্যার ট্রেনে চিটাগাং যেতে হবে প্রজেক্টের জন্য। হয়তো দিন 5 থাকতে হতে পারে। ভালোই হলো একদিক থেকে। হৃদয়কে নিজে চোখে অন্যের হতে দেখতে হবে না তাকে, এবং মনটাও হৃদয়ের চিন্তার থেকে দূরে থাকবে। এসব চিন্তাই করছিল, হঠাৎ রাসেল এসে জানায়, দিশা আপনাকে স্যার কেবিনে কল করেছেন। দিশার বুকে কোথাও যেন একটা হাহাকার শুরু হয়। বারংবার হৃদয়ের কাছ থেকে পালিয়ে যাবার কথা চিন্তা করলেও কেন যেন পরিস্থিতি সেটা হতে দিচ্ছে না। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে হৃদয়ের ক্যাবিনের দিকে রওনা দেয় সে। নক করতেই হৃদয় রিপ্লাই দেয়, কামিন। রুমে ঢুকতেই বুকটা ঢিপ ঢিপ শুরু করে দিয়েছে দিশার। একটা নীল রঙের শার্ট পরে রয়েছে হৃদয়। হাতাগুলো কোনোই অবধি ফোল্ড করা। সিল্ক চুলগুলো ফর্সা কপালে পড়ে রয়েছে। এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে রয়েছে সে। এতদিন জংলির মতো দাড়ি রাখলেও আজ যেন ক্লিন শেভে অন্যরকম লাগছে তাকে। দিশা চাইলেও নজর সরাতে পারছে না। পুরুষও বুঝি এতটা সুন্দর হয়? কোনো হিরোর চেয়ে কম লাগছে না তার সামনে থাকা পুরুষটিকে। খেয়াল করে দেখলো হৃদয়ের পরনের শার্টটি তারই কেনা। 2 বছর আগের শার্ট দেখলে কেউ বলবেই না এটাকে অযত্ন করা হয়েছে। এভাবে হা করে কি দেখছেন? আমার মাথায় কি দুটো শিং গজিয়েছে? হৃদয়ের বাঁকা হাসি মিশ্রিত কথা শুনতেই ঘোর কাটে দিশার। কি করছিল সে? এভাবে দাগর দাগর করে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে দেখে, তবে ব্যাপার হয়তো ব্যঙ্গ করার উপযোগী একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তবে আজ হৃদয়কে ঠিক তেমন লাগছে যেমনটা দিশার পছন্দ ছিল। ঠিক এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতো সে হৃদয়কে। আজ অন্যরকম লাগছে হৃদয়কে, যেন এতদিনের অপেক্ষা ক্লান্তির অবসান ঘটেছে। বিয়ের আনন্দের জন্য হয়তো এই রূপ তার। হতেই পারে আজ বাদে কাল তার বিয়ে। নিজের উপর বড্ড বেশি অভিমান হচ্ছে। এই মানুষটা তো তার একান্ত ছিল, কিন্তু সে অন্য কারো তার উপর কোনো রকম অধিকার নেই দিশার। নিজেকে সামলে ভাঙা কণ্ঠে বলল, স্যার আমাকে ডেকেছিলেন? জি, আমাদের আজ দুপুরে চিটাগাং যেতে হবে।
আমাদের? হ্যাঁ, রাসেল তোমাকে জানায়নি? রাসেল ভাই জানিয়েছেন, কিন্তু সেটা তো কেবল আমার যাবার কথা, তাই নয় কি? প্ল্যান চেঞ্জ হয়েছে, আমিও যাব। আপনার তো শুক্রবার বিয়ে। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, টাইম ব্যাপারটা হয়ে গেল না? হৃদয়ের ব্যঙ্গাত্মক কথায় মেজাজ খারাপ লাগছে রিদিশার, কিন্তু এই লোকের সাথে কথা বলতে গেলে উল্টো দুটো কথা শোনাবে, তাই চুপ করে থাকাটাই হয়তো শ্রেয়। দিশাকে মাথা নিচু করে থাকতে দেখে হৃদয় বাঁকা হেসে বলে, তোমার কাছে 2 ঘন্টা 30 মিনিট আছে, বাসায় যেয়ে প্যাকিং করে ফেলো। আমরা 1:30টায় রওনা দিব। কাল সকালে আমাদের মিটিং আছে, 5 দিন ওখানে থাকতে হবে, সেভাবে জিনিসপত্র নিও। এখন টুরিস্ট টাইম, তাই আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে। কথা কি বুঝেছো, নাকি কথা কানেই যাচ্ছে না? জি বুঝেছি। তাহলে এখন যেতে পারো তুমি। দিশার কথা না বাড়িয়ে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। হৃদয় মিটমিটে হাসছে, মাথায় তার খোরাফাতি বুদ্ধিরা ধলা পাকাচ্ছে। এখন শুধু চিটাগাঙে পৌঁছাতে যতটুকু সময় লাগে। রাত 8টা, কেবল চিটাগাঙে পৌঁছেছে দিশা এবং হৃদয়। ধুম বৃষ্টি, রাস্তায় জ্যাম, সব মিলিয়ে এত সময় লেগেছে তাদের যেন বৃষ্টি থামার নামই নেই। অজর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টিতে গাড়িও ঠিক মতো চলছে না, কোনো একটা কারণে গাড়ি জ্যাম হয়েছে। এদিকে রাস্তায় নেমে গাড়ি ঠিক করতে যে ভিজে একাকার অবস্থা হৃদয়ের। একটা পর্যায়ে বাধ্য হয়ে ড্রাইভারকে রেখে বৃষ্টিতে ভিজতে ভিজতে রওনা দিতে হয় দিশা এবং হৃদয়কে। কোনো মতে হোটেল আগ্রাবাদ হোটেলের কাছে এসে পৌঁছেছে তারা। কাক ভেজা যাকে বলে সেই অবস্থা তাদের। এখন তাড়াতাড়ি জামা চেঞ্জ না করলেও ঠান্ডা লেগে খারাপ অবস্থা হতে বেশি সময় লাগবে না। হোটেলের রিসেপশনে যখন হৃদয় জিজ্ঞেস করলো, আমরা 5 দিনের বুকিং করেছিলাম, শেখ হৃদয় আহসান নামে। রিসেপশনিস্ট কম্পিউটার ঘেঁটে উত্তর দেয়, সরি স্যার, এই নামে কোনো বুকিং নেই। কি? আমার সেক্রেটারি করেছে বুকিং? প্লিজ চেক করুন। না স্যার, নেই। আচ্ছা, তবে কি দুটো সিঙ্গেল রুম দেওয়া যাবে? রেবনি শেখ স্যার। 5 মিনিট পর রিসেপশনিস্ট বলে, স্যার, আপনাকে কেবল আমরা একটা হানিমুন সুইটি দিতে পারবো। দিশা কথাটি শোনার সাথে সাথে হৃদয়কে বলে, বাইরে অবস্থা দেখেছো, কিভাবে যাব? তার থেকে ভালো এখানেই অ্যাডজাস্ট করে নেই প্লিজ, এমনিই ভিজে একাকার অবস্থা। আর কি, শেষমেশ একই রুমে উঠতে হলো তাদের। কেমন যেন অস্বস্তি লাগছে দিশার। এভাবে এক রুমে থাকাটা তাকে আরো দুর্বল না করে দেয়? যত মানুষটার থেকে দূরে যেতে চাইছে, মানুষটা তত তাকে নিজের সাথে পেঁচিয়ে ফেলছে। উফ, নিজের চুল নিজের টানতে ইচ্ছে করছে দিশার। কেন যে এই কোম্পানিতে চাকরি করতে হলো তার, এসব চিন্তায় মগ্ন সে। তখন অনুভব করলো তার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। সাথে সাথে পেছনে ফিরতেই দেখে হৃদয় ঘাড় কাত করে তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। হৃদয়কে এভাবে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে দুপা পিছিয়ে যায় দিশা। দিশার এমন আচরণে হো হো করে হেসে ওঠে হৃদয়। খুব কষ্টে হাসি থামিয়ে বলে, ভয় নেই, আমি কোনো বাঘ কিংবা ভাল্লুক নয়। আকাশ পাতাল চিন্তা না করে যাও, পরে নাও, ঠান্ডা লেগে যাবে। পরে কাজ তো হবেই না, উল্টো তোমাকে নিয়ে আমায় ছুটতে হবে। বলেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত হয়ে পড়ল সে। লোকটা এমন কেন, এটাই সমাধান করতে পারে না দিশা। গাঢ় নজরে দিশা তার ভালোবাসার মানুষটিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। ছোট ছোট চুলগুলো থেকে এখনো পড়ছে পানি। একটি ব্ল্যাক টি শার্ট এবং গ্রিন 3/4 প্যান্ট পরে রয়েছে। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। চুলের পানিতে শার্টটা বেশ খানিকটা ভিজে বুকের সাথে যেন লেগে আছে। 3/4 প্যান্ট পরায় পায়ের খানিকটা দেখা যাচ্ছে। ভেজা পায়ের পশমগুলো লেপ্টে আছে। হৃদয় দেখতে সিনেমার হিরোদের মতো নয়, তবে 5 ফুট 10 ইঞ্চি লম্বা। ফর্সা, বেশ কিউট দেখতে ছেলেটা, অনেকটা চকলেট বয় টাইপ। কাউকে না বললেই বুঝতে পারবে না তার বয়স আছে। এখনো কলেজ স্টুডেন্ট বলে চালিয়ে দেওয়া যাবে। লোকটাকে দেখলে যে কোনো মেয়েই ফ্ল্যাট হয়ে যাবে। দিশার চোখ যেন আটকে গেছে সামনে থাকা পুরুষটির দিকে। আয়নার মধ্য থেকে হৃদয় বলে ওঠে, আমি আজ এই রুমেই থাকবো। তুমি ফ্রেশ হয়ে আসলে আমি ঘটা করে তোমার সামনে বসবো, তখন ইচ্ছে মতো দেখো। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার দরকার নেই। হৃদয়ের কথা বেশ লজ্জা পেয়ে যায় দিশা। গালগুলোতে রক্ত জমে লাল হয়ে যায়। হড়বড় করে একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে।
এই লোক লজ্জা দিতে এক্সপার্ট একটা মানুষ। ধুমধাম এমন কথা বলে তাই কেটে পড়াই শ্রেয় বলে মনে করে দিশা। রাত 9:30। অঝোরধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। হাই গ্লাসের জানালায় পানির অতল স্রোত দেখতে মন্দ লাগছে না হৃদয়ের। আজ প্রকৃতি যেন বিদ্রোহ করছে। বছরের এই সময়টা এমন অঝোর বৃষ্টি কিছুতেই কাম্য নয়। শুধু বৃষ্টি নয়, বেশ ঝড়ও হচ্ছে। ঝড়ের সাথে সাথে আশেপাশের গাছগুলো পেন্ডুলামের মতো দুলেই যাচ্ছে। সিগারেটের সুপটান দিতে দিতে প্রকৃতির এই খেলাগুলো মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে হৃদয়। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজা খুললে পেছন ফিরে তাকায় সে। ভাবনার একটা ছেদ করে একটা সাদা সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে বের হয় দিশা। ভেজা চুলের রমণী নাকি যে কোনো মনে হানা দিতে পারে। মুক্তদানার মতো পানির বিন্দুগুলো তার স্নিগ্ধ মুখখানায় লেগে আছে। পাতলা গোলাপি অধৈর্যটার দিকে তাকাতেই হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে উঠল হৃদয়ের। খুব ইচ্ছে করছে দিশার হাত দুটো নিবিড় ভাবে ধরে বলতে, তুমিহীনা জীবন, তুমিহীনা পৃথিবী কিভাবে মানায়? এই কথা মনে এলে দু চোখ ভাসে অশ্রুর বন্যায়। তোমার হৃদয়ে কখনো কি মনে হয় তুমিহীনা আমি বেঁচে থাকবো এই দুনিয়ায়? ভালোবাসি, ভালোবাসি তোমায় জীবনের প্রতিটি পাতায় পাতায়। আমার চোখ আর হৃদয়ের ভাষায় বুঝে নিও কতটা ভালোবাসি আমি তোমায়। কিন্তু এসব হয়তো কল্পনাতেই আটকে রাখাটাই উত্তম হবে। এখন যদি নিজের ভালোবাসার অধিকার নিয়ে আবারও তার কাছে দাঁড়ায়, খালি হাতেই ফিরতে হবে। হৃদয় জানে তার প্রিয়সী যে সামনে থাকা দিশা স্নিগ্ধ রমণী। সেদিন মেইলটার সূচনা এমন ছিল। আমার খারাপ ভাগ্য বুঝলি, জানিস তো তুই ততটুকুই পাবি যা তোর জন্য জীবনে বরাদ্দ রয়েছে। এর চেয়ে বেশি চাইলেও পাবি না, আর পেলে সেটার জন্য তোকে মূল্য দিতে হবে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমাদের দুজনের মাঝে কোনো সমস্যা ছিল না, জানিস। ভালোবাসার একটা গুপ্তধন ছিল আমাদের মাঝে, যার ভান্ডার অফুরন্ত। মেইলটা শুনে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারেনি সে। চেয়েছিল মার কাছে জবাবদিহি চাইবে, কিন্তু পরে ভাবলো দিশা নিজেকেই তো তার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখছে। তাই এই চিটাগাঙে আসার প্ল্যান তার। এভাবে একটু কাছে আসার প্রচেষ্টা করতে তো ক্ষতি নেই। আমরা কি খাবো? আপনি কি কিছু অর্ডার করেছেন? দিশার প্রশ্নে হৃদয়ের ধ্যান ভাঙে। মেকি হাসি হেসে বলে, আসছে খাবার। তুমি আজ বিছানাতেই ঘুমিয়ে পড়ো, আমি সোফায় অ্যাডজাস্ট করে নিব। হৃদয়ের প্রস্তাবে মাথা কাত করে সম্মতি দেয় দিশা। হৃদয় তখন বাহিরের দিকে শূন্য দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। নিজেকে কিছুতেই গোছাতে পারছে না। বারংবার দিশার কাছে যেতে ইচ্ছে করছে, তার মাঝে বিস্তার করতে ইচ্ছে হচ্ছে। নিজের বউকে ছুঁয়ে দেবার অদম্য ইচ্ছাকে কি পাপ বলে গণ্য করা হবে? এটা কি খুব অপরাধ হবে যদি দিশাকে ভালোবাসতে চায় সে? হয়তো হবে, কে জানে। রাত 1টা। কারোর কুহানিতে ঘুম ভেঙে যায় হৃদয়ের। চোখ মুখ ভিজে উঠে বসলো সে। একে সোফাতে তার ঘুম আসতেই চাচ্ছিল না, যা একটু এসেছে আবার ভেঙে গেল। চোখ কষলে দিশার দিকে তাকালে দেখতে পায় রীতিমতো কম্বলটা জড়িয়েও কুহাচ্ছে সে। দেরি না করে দিশার কাছে গেল হৃদয়। কপালে হাত দিতেই চোখ বিস্ফোরিত রূপ ধারণ করলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। একটু আগে তো ঠিকই ছিল সে, অথচ এখন এত জ্বর। রিসেপশনে ফোন করে একটি থার্মোমিটারের ব্যবস্থা করলো সে। এই ঝড়ের রাতে কোনো ডাক্তার পাওয়া যাবে না, খুব ভালো করেই জানে। তাকেই দিশার দেখভাল করতে হবে। রাত বাড়ার সাথে সাথে দিশার জ্বরও বাড়তে লাগলো। সাথে রীতিমতো কাঁদছে সে। গায়ের অসম্ভব ব্যথায় কুহাচ্ছে রীতিমতো। হৃদয় তাই কখনো জলপট্টি দিতে লাগলো, তো কখনো দিশার গায়ে মালিশ করতে লাগলো। একটা সময় যখন কম্বলেও তোর কোম্পানি কমতে অসক্ষম, তখন উপায়ান্তর না পেয়ে সে কিছু না ভেবেই একই কম্বলে ঢুকে পড়লো হৃদয়। হৃদয়ের দেহের উষ্ণতায় দিশাও বিড়ালের ছানার মতো তার দেহের সাথে লেপ্টে রইল, যেমনটা লেপ্টে থাকতো 2 বছর আগে। দিশার গরম নিঃশ্বাস যেন হৃদয়ের পুরুষত্বকে বারংবার দুর্বল করে পরাজিত করে দিচ্ছে। নিজেকে আয়ত্তে রাখা এক প্রকার দুষ্কর কাজে প্রমাণিত হয়েছে হৃদয়ের জন্য। একটা সময় নিজের কাছে নিজের হেরে গিয়ে নিবিড় ভাবে দিশাকে জড়িয়ে ধরল সে। দিশা তখন চেতন অবচেতনের মাঝামাঝিতে অবস্থিত। একটা সুখময় স্বপ্নের হাতছানি ভেবে সেও নির্লিপ্ত হলো ভালোবাসার উন্মাদনায়। ঝড়ের তীব্রতার সাথে সাথে দুটি দেহের মিলনের তীব্রতাও বাড়তে লাগলো। কিছু যন্ত্রণা, কিছু ভালো লাগা পূর্ণতা দিলে ভালো লাগে দুজনের ভালোবাসাকে। আজ হয়তো কিছু সুখ পোড়ানোর পালা, আজ হয়তো তাদের মিলনের পালা। সকাল 6টা। সূর্যি মামা বেশ নির্লজ্জের মতো কিলকিল করে হাসছে। সমগ্র প্রকৃতিকে আলোকিত করছে। কে বলবে কাল সারাদিন মেঘের ঘন ঘটার জন্য তার টিকি অবধি পাওয়া যায়নি?
পাখিরা কিচিরমিচির করে জানান দিচ্ছে তারা আছে। এদিকে দুটি দেহ এখনো নিজেদের মধ্যে নির্লিপ্ত অবস্থায় আছে। রুমে সূর্যের তীর্যক আলো পড়তেই হৃদয়ের ঘুম ভেঙে যায়। দিশা তখনও ঘুম, এখন আর জ্বর নেই, তবে খুব ক্লান্ত সে। হৃদয় এক নজরে তার প্রিয়সীকে দেখেই যাচ্ছে। ঘুমন্ত প্রিয়সীকে নির্দ্বিধায় একটা ফুটন্ত পদ্ম ফুলের থেকে কম কিছু লাগছে না। সূর্যের স্নিগ্ধ কিরণে তাকে আরো সুন্দর লাগছে। এও নেশা যে সে নেশা নয়, এটা নেশার কালো নদ। কিন্তু পর মুহূর্তে মুখটা কালো হয়ে গেল হৃদয়ের। অবচেতনার চেতনায় কাছে টেনে আবারও দূরে সরে যাবে না তো দিশা? দিশার কপালের চুলগুলি কানের কাছে আলতো ঠোঁটের পরশ দিয়ে জোরালো কণ্ঠে বলে হৃদয়, এবার চাইলেও তোমাকে নিজের থেকে দূরে হতে দেব না। তুমি তাতে রাগলে রাখবে, তবে তুমি কেবলই আমার, আমার একান্ত নীল পদ্ম। দিশার গায়ে কম্বলটুকু টেনে বিছানা ছাড়ে হৃদয়। দিশার মায়ামাখা মুখটুকু দিয়ে প্রতিদিনের সকালে সূচনা করতে চায় সে। ফ্রেশ হয়ে আসে দিশার পছন্দের ভুনা খিচুড়ি আর ডিম ভুনা অর্ডার করে হৃদয়। সিগারেটের প্যাকেটটা হাতে নিতেই ভাবে এই নিকোটিনের নেশা হয়তো তার প্রেয়সীর নেশার রেশটুকু নষ্ট করে দিবে। বাঁকা হাসি দিয়ে প্যাকেটটা রেখেই দেয় হৃদয়। তার প্রেয়সী এখনো ঘুমন্ত। এইরকম নেশার কালো নদ থাকতে নিকোটিন কি আদৌ নেশা করতে পারবে? হৃদয় এগিয়ে গিয়ে দিশার পাতলা ঠোঁট জোড়ায় আলতো ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিতেই নড়ে উঠল দিশা। জ্বর নেই, তবুও মাথা ব্যথাটুকু রয়েই গেছে। পিট পিট করে চোখ খুলতেই দেখলো হৃদয় তার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে। চেতনা এখনো শতভাগ ফিরে আসেনি দিশার। তার মনে হচ্ছে খুব সুখময় স্বপ্নে বিস্তার করছে সে। এই স্বপ্ন প্রতিদিন দেখতে চায় সে। মুখে অটোমেটিক হাসির রেখা ফুটে উঠল দিশার। মন চাইছে এই স্বপ্নের যেন অন্ত না হয়। তুমি ফ্রেশ হয়ে নাও, খিচুড়ি আসছে, খেয়ে বের হতে হবে আমাদের। হৃদয়ের কথায় ধাতস্থ হতে কিছু সময় লাগলেও খুব ভালো করে বুঝতে পারলো এটা স্বপ্ন নয়। কথাটা ভাবতেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসতে গেল দিশা। মাথার শিরাগুলো দপদপ করছে তার। রাতের ঘটনাগুলো চোখের সামনে ঝিরঝিরে অবস্থাতে আসছে। এবার নিজের দিকে তাকালো সে। এক বিন্দু কাপড়ের চিহ্ন নেই তার শরীরে। এর একটাই অর্থ হতে পারে, কাল রাতের অন্তরঙ্গ মুহূর্তগুলো কোনো স্বপ্ন ছিল না তার। সেই মুহূর্তের প্রতিটি বিন্দু ছিল বাস্তবতা। নিজেকে কম্বলে ঘিরে হৃদয়ের দিকে তাকাতে দেখলো বেশ স্বাভাবিক আচরণ করছে তার। লজ্জায় রাগে গাল দুখানা টমেটো রং নিতে লাগলো দিশার। নিজের উপরও সমান রাগ লাগছে তার। আবেগের তাড়নায় পুনরায় ভুল করে বসলো সে। এটা কিভাবে করতে পারলো সে? নিজের মনে ঝড় শুরু হয়েছে। ঠিক ভুল নিয়ে যুদ্ধ। একবার মনে হচ্ছে এটা তো ভুলের কিছু না, স্বামী স্ত্রীরা ভালোবাসে একে অপরকে। অপরদিকে মনে হচ্ছে এটা শুধু ভুল নয়, অপরাধ হয়েছে, কারণ মানুষটা এখন আর তার নয়। আর যখন তাকে ফিরে পাবার সকল আশা জলাঞ্জলি দিয়েই দিয়েছে, তবে কিসের ভালোবাসা? নিজেকে নিজে ইচ্ছে মতো ধমকে বকে দিল দিশা। তুই এতটা নিচে নামতে পারিস দিশা? তোদের সম্পর্কে যখন কোনো গন্তব্যই নেই, তবে এই মিলনের কোনো মানেই হয় না। কেন ভুলে যাচ্ছিস লোকটা অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে? নিজের আত্মসম্মানের উপর কোনো কথা নেই দিশা, নিজেকে সামলে নে। নিজেকে কঠিন হতে হবে, কঠিন হতে হবে, এটা বুঝিয়ে চল শক্ত করে নিল দিশা। তুমি কি বসে থাকবে? ফ্রেশ হয়ে নাও। হৃদয়ের কথায় অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকায় তার দিকে দিশা। নিজেকে কম্বলের ভেতর ঢেকে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ায় সে। নিজের কান্নাকে দমিয়ে বেশ কড়া কণ্ঠে বলে উঠল নিশা, আমার সব শেষ করে শান্তি হয়নি আপনার? আপনি এতটা নিচে নেমে যাবেন এটা কল্পনার বাইরে ছিল আমার। তুমি ভেবে বলছো? কি বলছো? হৃদয়ের পাল্টা প্রশ্নে আরো তেজ দেখিয়ে বলে, একজন অসুস্থ মানুষের উপর নিজের কামুকতা নিবারণ করাটা বোধহয় ভদ্রলোকের কাজ না। আপনি কি ভেবেছিলেন আমার জ্বরের ঘরে ফয়দা লুটবেন? তাই তো বলি, কেন আপনি আমাকে এক রুমে রাখতে চেয়েছেন? আপনার থেকে আমি এটা আশা করিনি স্যার। তুমি বলতে চাচ্ছ আমি এতটা পশুর কাতারে পড়ি যে নারী দেহের জন্য আমি তোমার অসুস্থতার সুযোগ নিয়েছি? তা নয় তো কি? কেন আপনি কাল রাতে আমাকে কাছে টেনে নিয়েছিলেন বলুন? কেন নিজেকে আটকাননি? কারণ আপনি সেটা চাননি। কিন্তু কি কিন্তু? আমার সর্বস্বটুকু শেষ করে দিয়েছেন আপনি। আমি আপনার মুখটুকু দেখতে চাই না। এই প্রজেক্টটুকু শেষ হলেই আমি জব ছেড়ে দেব। দিশার কথাগুলো আংশিক হলেও সত্যি।
হৃদয় চাইলেই নিজেকে হয়তো আটকাতে পারতো, কিন্তু ওই যে এতদিনের বিরহের যন্ত্রণার মলম খুঁজতে চেয়েছিল সে, তার এই যন্ত্রণাগুলো যে অতিশয় ঘাতে পরিণত হয়েছিল। তবে দিশা এভাবে তাকে না বললেও তো পারতো। দিশার কথাগুলো যেন ভোঁতা ছুরির মতো হৃদয়ের কলিজাটাকে আঘাত করে রক্তক্ষরণ করছে। রক্তক্ষরণ তীব্র হতে লাগলে মাথা নিচু করে বলে হৃদয়, তুমি আমাকে ভুল বুঝছো প্রেয়সী। আমি আপনার প্রেয়সী নই। বারবার এক কথা বলতে ভালো লাগে না আমার। নই আমি আপনার প্রেয়সী। বলেই ওয়াশরুমে ছুটে চলে যায় দিশা। অপরাধ না করেও অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকতে হয় হৃদয়ের। একবার মনে হচ্ছিল ভয়েস মেইলটা শুনিয়ে দিশাকে এখনই সব উগলে দেবার জন্য বাধ্য করবে। পর মুহূর্তে ভাবলো এটা মোটেই করবে না সে, তাহলে এতদিনের সব প্ল্যান ধ্বংস হয়ে যাবে। দিশাকে একেবারে নিজের করে পেতে হলে শুধু দিশা নয়, আরো দুটো মানুষকে হ্যান্ডেল করতে হবে তার। কোন রকম শার্টটা গায়ে দিয়েই বেরিয়ে পড়লো দিশা। দিশার মুখোমুখি হলে কষ্ট বাড়বে বই কমবে না তার। আফসোস আজ দিশা থেকে এতটা ভুল বুঝলো। অপরদিকে মাথাটা ঝিনঝিন করছে ফয়সালের। হয়তো নেশার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। দিশাকে না পাবার কষ্টটুকু যেন দিন দিন বেড়েই যাচ্ছে। যে ছেলে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতো, আজ বন্ধুদের সাথে দুঃখ ভোলাতে নেশাতে ডুব দিয়েছে সে। কাল রাতও পাবে কাটিয়েছে, সেখানে টাল হয়ে পড়েছিল। চোখ কষলে আশেপাশে ভালোভাবে তাকালে দেখে এটা তার রুম, কিন্তু এটা তো সম্ভব নয়। তার যতটুকু মনে পড়ে পাবে ছিল সে। তার বন্ধুরা এতটাও ভালো না যে তাকে পাব থেকে তার বাসায় নিয়ে আসবে। তাহলে ঘুম ভাঙছে তোর, নাকি আরো মহিষের মতো ঘুমাবি? একে মাথাটা ধরে আসছে, তার উপর থেকে এরূপ কর্কশ আওয়াজ যেন মাথার উপর হ্যামার পেটানোর মতো লাগলো ফয়সালের কাছে। রাগের বশে ফুসতে ফুসতে পাশে তাকাতেই হাঁ হয়ে গেল সে। ছাইমা মাজার হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি নেশার জন্য, নাকি এটা মনের ধাঁধা? ভীষণ রূপবতী লাগছে তাকে। এমনি মেয়েটা নিঃসন্দেহে রূপবতী, কিন্তু সমস্যা হচ্ছে প্রচুর ঝগড়াটে। সে কারণে মেয়েটির প্রতি কখনো ফিলিংস আসেনি ফয়সালের। কিন্তু আজকে কেমন বউ বউ টাইপ লাগছে সাইমাকে। নিজের মাথাটাকে ঝাঁকুনি দিয়ে নিজেকে বলল, সাইমাকে এত সুন্দরী লাগছে কেন? ও শাসনটাও বেশ ভালোই লাগছে। এটা কি তবে আমার মনের সুপ্ত অনুভূতি, নাকি নেশার আফটার ইফেক্ট? ক্যাবলাকান্তের মতো ফয়সালকে বসে থাকতে দেখলে সাইমা বলে, এখনো বসেই থাকবি? সাইমার প্রশ্নের উত্তর না দিয়ে ফয়সাল বেকুবের মতো জিজ্ঞেস করে, আমি এখানে। মনটা চাইতেছে তোরে আসার মারি, একে আবল তাবল খেয়ে টাল হবি, আর তারপর নিজের ব্রেনটারও কাউকে দিয়ে আসবি। আন্টি তোরে কেমনি সহ্য করে? শোন, লাস্ট বার বলতেছি, যদি আরেকবার এমন দেবদাসের মতো কাম করছস তো দেখবি মাথায় ঘোল ঢেলে দেবদাসগিরি বের করে দেব। সাইমার সুন্দর বাক্যের ঝুড়ি শুনে নিজের মনেই নিজে হাসে ফয়সাল। সে ভুল ছিল না, এই মেয়েটাকে ভালো লাগাটা কেবলই নেশার আফটার ইফেক্ট। বিছানা ছাড়তে ছাড়তে হাসতে হাসতে বলে, আমাকে আবারও ঠিক প্রমাণ করার জন্য ধন্যবাদ। বলেই ওয়াশরুমে চলে যায় সে। সাইমার মাথার উপর নিতান্ত প্রজেক্ট ফাইলের মতো ফয়সালের কথাগুলো গেল। ফয়সালের কথার সারমর্ম অনুসন্ধানে ধপ করে বিছানাতেই বসে পড়ল সে। বিকেল 5টা, এখনো রুমে আসেনি হৃদয়। কোথায় গেছে বলেও যায়নি। তখন ওভাবে কথাগুলো বলা বোধহয় উচিত হয়নি দিশার। নিজেকে নিজেরই বকতে ইচ্ছে করছে। কেন এমন কাজ করতে গেল, আর লোকটা এমন কেন? দোষও তারও ছিল না, তাই বলে দিশার উপর রাগ দেখিয়ে এভাবে চলে যাবে সে? মনের মাঝে নানান বাজে চিন্তাগুলো দলা পাকাতে লেগেছে। মনে মনে একটাই চাওয়া, হৃদয় যাতে ফিরে আসে সুস্থভাবে, দরকার হলে ক্ষমা চেয়ে নিবে সে। রুমের মাঝে পায়চারি করছিল, ঠিক তখন দরজা খোলার শব্দ পায় দিশা। দরজার দিকে তাকাতেই দেখে হৃদয় ঢুকছে। হৃদয়ের মুখখানি দেখেই বুকে কামড় দিয়ে পড়ে দিশার। শুকনো মুখখানি দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কিছুই খাওয়া হয়নি তার। চোখজোড়া মলিন, যেন হাজারো কষ্টরা দলাবদ্ধ হয়ে রয়েছে। দিশা কিছু বলতে যাবার আগেই সুস্পষ্ট ভাষায় হৃদয় বলে, আমি তোমার সাথে যা করেছি ভুল নয়, অপরাধ করেছি। তুমি চাইলে সারাটা জীবন সেটার মূল্য দিতে রাজি আমি। তুমি যা চাইবে তাই হবে। চাইলে আমি তোমাকে বিয়ে অবধি করতে পারি। যা হয়ে গেছে তা আমি ফিরাতে পারবো না, তবে কিছুক্ষণ থেমে আবার বলতে লাগলো, আমি এতটা নিজ নই যে তোমার অসুস্থতার সুযোগ নিব। তুমি আমাকে জানিয়ে দিও কি চাই তোমার। বলেই রুম থেকে বেরিয়ে পড়লো হৃদয়। দিশাকে কিছু বলার সুযোগটুকু দিল না সে।
অনুতাপের জ্বলন্ত আগুনে জ্বলছে দুজন। একদিকে হৃদয়ের অনুতাপ, কেন দিশার সম্মতি ব্যতীত তার কাছে গিয়েছিল সে। অপরদিকে দিশার অনুতাপ, কেন সে হৃদয়কে এতটা কঠিন কথাগুলো বলতে গেল। হয়তো তার বিষের মতো ধারালো কথাগুলো না বললেও হৃদয়ের এই করুণ মুখটি দেখতে হতো না তাকে। কিন্তু এছাড়া উপায়ও নেই তার কাছে। আর সে ফেলে আসা গলিতে হাঁটতে চায় না দিশা। এত কিছু ঘটে যাবার পর আজ আর সেই গলিতে নিজেকে হারাতে চায় না সে। এই অবাধ্য চোখগুলো বারবার ভিজে যাচ্ছে একই দেহের অঙ্গ হবার পরও কেন বুঝতে চাচ্ছে না ভেঙে পড়লে চলবে না। এটা তো সবার ভালোর জন্য করা, তাই নয় কি? নাকি? 2 দিন পর বাসার দিকে রওনা দিচ্ছে হৃদয় এবং দিশা। যে কাজ 5 দিন ধরে করার কথা ছিল তা 2 দিনে শেষ করে ফেলেছে তারা। এই 2 দিন কেউ কারোর সাথে কথা অবধি বলেনি। একরকম চাপা অভিমান কাজ করছে হৃদয়ের ভেতর, সাথে অনুশোচনাও। সব মিলে দিশাকে আর ঘাটায়নি সে। এর চেয়েও বড় কাজ করতে হবে যে তাকে। বিয়ের দিন এগিয়ে আনা হয়েছে। নিশাত কেন জানি খুব তাড়াহুড়ো করছে। যে বিয়ে শুক্রবার ছিল সেটা এগিয়ে মঙ্গলবার করা হয়েছে। 3 দিন যেন সহ্য হচ্ছে না তার। হৃদয়ের মাথায় আপাতত বিয়ের ঝামেলাটা মেটানোটা বেশি দরকার। এরপর দিশাকে দেখবে সে। এই মেয়েটা শুধু ছুটছুট পালাই পালাই ভাব। একই গাড়িতে পাশাপাশি দুজন বসা, অথচ কারোর মুখে কোনো কথা নেই। এতক্ষণ চুপ থাকার পর শেষমেশ হৃদয় বলে, কি ভাবলে? তুমি যা ডিসিশন নিবে সেটা অনুযায়ী আমাকে কাজ করতে হবে। বলে রাখি, আমার বিয়ের ডেট এগিয়েছে। এখন তুমি কি চিন্তা করলে? বিয়ের ডেটের কথাটা শুনে স্তব্ধ হয়ে যায় দিশা। কি বলা উচিত ঠিক জানা নেই তার। হ্যাঁ, তার হৃদয় এখন আর তার নেই, সে অন্য কারো। তাই অহেতুক স্বপ্ন দেখার কোনো মানেই নেই। চোয়াল শক্ত করে দিশা বলে, আমি চাই আমরা যেন কখনোই মুখোমুখি না হই। এক রাতের ভুল হিসেবে সেদিনের রাতটুকু ভুলে যাব। আমি আপনার এবং আপনার হবু ওয়াইফের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি হতে চাই না। আমিও ভুলে যাব আমাদের মাঝে কিছু হয়েছিল, আপনিও ভুলে যাবেন। আমি কালকেই রেজিগনেশন লেটার জমা দিব। দিশার কথাগুলো চুপ করে শোনে হৃদয়। এরপর তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে দিশার দিকে। এই দৃষ্টির অর্থ বোঝা দিশার জন্য খুব কঠিন নয়। সাথে সাথে চোখ সরিয়ে নেয় দিশা। নয়ন জোড়াতে যে শ্রাবণের মেঘ জড়ো হয়েছে। মুচকি হেসে মনে মনে হৃদয় বলে, তুমি চাইলেই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তুমি যে আমারই, আমার শেষ নিঃশ্বাস অবধি আমারই থাকবে। তুমি চাও কিংবা না চাও, আগে পথের কাঁটাটাকে সরাই। 2 দিন পর দিন কেটে যায়। কথায় আছে, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দিশা চাকরিটা ছেড়ে দিয়েছে। হৃদয় তাকে বাধা অবধি দেয়নি। বিছানার এপাশ থেকে ওপাশ করছে। ঘুম আসার নাম নেই তার। মানুষের মনও কি অদ্ভুত না! নিজেই একটি সিদ্ধান্ত নেয়, আবার নিজেই সেই সিদ্ধান্তটির জন্য কষ্ট পায়। আচ্ছা, সেদিন যদি গাড়িতে হৃদয়ের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যেত, তবে এই কষ্টগুলো হতো না। দিশা নিজেই হৃদয়ের কাছ থেকে নিজেকে আলাদা করে দিয়েছে, কিন্তু এখন সে সিদ্ধান্তে নিজেরই কষ্ট হচ্ছে। আরো বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে কাল হৃদয়ের বিয়ে। আচ্ছা, 2 বছর আগে যদি নিজের ভালোবাসার জন্য লড়তো, তবে কি এই দিনটি দেখতে হতো না তার? অবশ্য সেদিন অসহায় ছিল সে। নিজের প্রিয়জন এবং ভালোবাসার মধ্যে একটিকে বাঁচতে হয়েছিল। এতে তার বাবা অন্তত বেঁচে রয়েছেন। নিজের ভালোবাসার জন্য আজ তার বাবাকে হুইল চেয়ারের সাথে নিজেকে জড়িয়ে নিতে হয়েছে। হঠাৎ মোবাইলটা বেজে উঠলে ধ্যান ভাঙে দিশার। মোবাইলটা অন করলে দেখতে পায় ফয়সাল ফোন করেছে। বুকের বাতাসটা এমনিতেই চিনচিনে ব্যথায় বারংবার অস্থির করে ফেলছে। এখন কারোর সাথে কথাটুকু বলতে ইচ্ছে হচ্ছে না তার। তাই শেষমেশ ফোনটা সাইলেন্ট করে চোখ বন্ধ করে রাখে দিশা। দিশা ফোন না ধরলে শেষমেশ সাইমাকে ফোন দেয় ফয়সাল। 2 বার বাজতেই সাইমা রিসিভ করে। হ্যালো বলার আগেই শুনতে পায়, কি সমস্যা? তোরা ফোন কেন ধরছিস না? দিশাকে কত ফোন দিলাম, একবারও ধরলো না। ওর মন ভালো নেই। কেন, কি হয়েছে? তাই ও নিজেকে রুম বদ্ধ করে রেখেছে। চাকরিটাও ছেড়ে দিয়েছে ও। আমি তাই ওকে ঘাটাইনি। বুঝলাম। আচ্ছা, চিটাগং গিয়েছিল না সে? কিছু হয়েছিল নাকি তার? জানি না। ও ঠিক আছে, কালকে দিনটা যাক, পরশু ওকে নিয়ে বের হব নে। আর শোন, তোর সাথে কথা আছে আমার। কি কথা? দেখা হলেই তো জানবি। এত ক্যাতকায়ত করিস কেন? বলেই খট করে ফোনটা কেটে দিল ফয়সাল।
হতবম্বের মতো তাকিয়ে আছে মোবাইলের দিকে সাইমা। ছেলেটার সমস্যা কি? সেদিনের পর থেকে যেন চেঞ্জ হয়ে গেছে সে, এত অদ্ভুত আচরণ করছে। সাইমার মাথায় এখন একটি প্রশ্ন ঘুরছে, কি বলতে চায় ফয়সাল? মঙ্গলবার দুপুর 2টা, ঢাকার নামকরা একটা 5 স্টার হোটেলে বিয়ের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছে। কাজী সাহেব হৃদয়ের সামনে বসে রয়েছে। যখন তিনি হৃদয়কে কবুল বলতে বলে, তখন হৃদয় বাঁকা হাসি হেসে বলে, আমি এই বিয়ে করতে পারবো না। বলেই উঠে দৌড়ায় সে। হৃদয়ের কথা শুনে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে যায়। বিয়ের দিন বরের মুখে এরূপ কথা শুনে কানাঘুষো শুরু হয়ে যায়। হৃদয়ের কথা শুনে নূর বেগম এবং নিশাতের বাবা মা ছুটে আসে। নিশাত তখন অন্য একটি রুমে ছিল। হৃদয়ের এমন কথা নিশাতের কানে গেলেই তাড়াতাড়ি ছুটে আসে সে। নূর বেগম হৃদয়ের হাত চেপে বললেন, কি ফাজলামি শুরু করেছো তুমি? কোনো ফাজলামি করছি না, যেটা সত্যি কথা সেটাই বলছি। এই বিয়ে আমি করব না। আমার প্রথম স্ত্রী এখনো বেঁচে আছে, আর আমি তাকে তালাক দিইনি, তাই এই বিয়ে সম্ভব নয়। উপস্থিত মেহমানরা আবারও কথা বলা শুরু করে। নিশাত হৃদয়ের সামনে দাঁড়িয়ে বলে, তুমি আবার পাগলামি করছো? তুমি তো কথাই বলো না। তুমি জানো না আমি কি বলছি? দিশাকে আমার জীবন থেকে সরাতে মুখ্য ভূমিকা তো ছিল তোমার। এটা কি অস্বীকার করেছো? কি বলছো? আমার অপারেশনের দিন ওকে কিডন্যাপ তো তোমার লোকেরাই করেছিল, তাই নয় কি? ভুল বললাম? কথাটা শোনা মাত্র ভয়ে অস্থির হয়ে যায় নিশাত। কথাগুলো হৃদয়ে জানার কথা নয়, তবে কিভাবে জানলো সে? অবাক হচ্ছ? আমি কিভাবে জানলাম? আমার জানার অনেক ওয়ে আছে। তুমি এখানে দিশাকে কিডন্যাপ করেছিলে। শুধু তাই নয়, দিশাকে হুমকি দেওয়াতে যখন দিশা মানতে চায়নি, তখন তুমি লোক দিয়ে দিশার বাবার অ্যাক্সিডেন্টটাও করাও। তুমি তো জানে মেরেছিলে ওনাকে। এবার বলো, এমন কঠিন হৃদয়ের মানুষের সাথে বিয়ে করাটা কি আমার মানাবে? তোমার কাছে কি প্রুফ আছে? ওই মেয়ে বলেছে না আমি ওকে। কিছুই করতে পারবে না। আর তোমার বিরুদ্ধে প্রমাণ পুলিশকে অলরেডি সাবমিট করা হয়েছে, ওনারা আসলো বলে। আর তোমার অ্যাসিস্ট্যান্ট সব স্বীকারও করেছে। নিশাত ধপ করে নিচে বসে পড়ে। নিজের কাজের প্রায়শ্চিত্ত তো দূরে থাক, দিশার প্রতি ক্ষোভ যেন আরো গাঢ় হচ্ছে না। কি করবে কিছুই মাথায় আসছে না। ইচ্ছে করছে দিশাকে মেরে ফেলতে, কিন্তু এখান থেকে বের হওয়া প্রয়োজন। নিশাতের বাবা হাবিব চৌধুরীর মাথা নিচু হয়ে যায়। নিজের মেয়ের এমন কাজে লজ্জিত সে। বেশি ভালোবাসা দেবার ফল পাচ্ছেন। এত ঘৃণ্য কাজ তার মেয়ে কিভাবে করেছে? হৃদয় যেতে ধরলে নূর বেগম বলেন, মানছি নিশাত অনেক খারাপ কাজ করেছে, কিন্তু ওই মেয়ে টাকার বিনিময়ে। সে অসহায় ছিল মা, তার বাবাকে বাঁচানোর বেশি জরুরি ছিল। আর তুমি তো আমার মা ছিলে। মা, তবে কেন তুমি আমার কষ্টটুকু বুঝলে না? আমি যখন ওকে হন্যে হয়ে খুঁজছি, তুমি চুপিসারে আমার জীবন থেকে ওকে সরানোর শখ কষেছ। আমি যতবার নিজের গন্তব্য এর কাছাকাছি যেতাম, অমনি তুমি আমাকে অন্ধকারে ঠেলে দিতে। এগুলো কি আমার ভালোর জন্য করেছিলে তুমি? আমার তো মনে হয় না। যাকগে, তোমার শাস্তি একটাই হবে, তোমাকে ধুমধাম করে ওর সাথে আমার বিয়ে দিতে হবে। বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে হৃদয়। আজ মুষলধারে আবারও বৃষ্টি হচ্ছে। হাত ছড়িয়ে বৃষ্টিকে আলিঙ্গন করছে সে। এখন প্রিয়সীর কাছে যাওয়া বাকি কেবল। সময়ের সাথে পাল্লা দিয়ে নিজের জয়ের পতাকা উড়িয়েছে। এখন শুধু প্রিয়সীর সামনাসামনি হওয়া বাকি। আর কোনো বিপদ তাদের আলাদা করার আগেই সেটা করতে হবে তাকে। সন্ধ্যা 7টা। ঔষধ কিনতে বাসা থেকে বেরিয়েছে দিশা। এতক্ষণে হৃদয়ের বিয়েটা হয়েই গিয়েছে, তাই বুক থেকে দীর্ঘশ্বাস বের হচ্ছে তার। আর হৃদয় তার নেই। ফাঁকা রাস্তায় হেঁটে যাচ্ছে সে। সোডিয়ামের লাইট যেন পুরনো স্মৃতিগুলোকে আরো সতেজ করে দিচ্ছে। চোখ না চাইতেও পানিতে ডুবে যাচ্ছে। রাস্তায় হাঁটছিল, হঠাৎ একটা কালো মাইক্রো এসে তার সামনে দাঁড়ায়। কালো মুখোশধারী কিছু মানুষ এসে তার হাত পা মুখ চেপে গাড়িতে তোলে দিশাকে। ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে পারছে না দিশা। তারা তাকে কালো মুখোশধারী কিছু মানুষ এসে তার হাত পা মুখ চেপে গাড়িতে তোলে দিশাকে। ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে পারছে না দিশা। তারা তাকে একটি অন্ধকার রুমে নিয়ে আছে। দিশার চোখ মুখ বাঁধা থাকার কারণে না সে কাউকে দেখতে পাচ্ছে, না সে চিৎকার করতে পারছে।
বুকের ভেতর ভয়রা সব দলা পাকিয়ে রয়েছে। 2 বছর আগে ঠিক এভাবেই তাকে কিডন্যাপ করা হয়েছিল। নিশাত তখন সেই কাজটি করে। আজও কি তবে সেই? কিন্তু তার সাথে তো হৃদয়ের বিয়ে হয়ে গিয়েছে। তাহলে কেন এই কাজ করছে সে? এতটা ঘৃণা কেন করে নিশাত দিশাকে? অবান্তর চিন্তায় যখন মগ্ন, তখনই খটখট শব্দ শুনতে পায় সে। দিশা বুঝতে পারছে কেউ একজন তার সামনে বসেছে। এবার একজন এসে দিশার মুখ খুলে দেয়। মুখ খুলতেই একরকম চিৎকার করে বলে ওঠে দিশা, কেউ কি আছেন? আমাকে কেন এখানে আনা হয়েছে? আমি জানি আপনি আমার সামনে বসা। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? একেবারে শেষ করে দেবার জন্য। কথাটি শোনা মাত্র স্তব্ধ হয়ে যায় দিশা। কণ্ঠটি যে তার অত্যন্ত পরিচিত একটি কণ্ঠ, এটি আর কেউ নয়। দিশা খুব ভালো করে বুঝতে পারছে তার সামনে কে বসা। রাগে ক্ষোভে ফেটে পড়ে দিশা। কড়া এবং স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, নিশাত। যাক, এত বছর পরও আমাকে তোমার মনে আছে। আমাকে এখানে কেন এনেছেন নিশাত? হৃদয়ের সাথে তোমার বিয়ে তো হয়ে গেছে। নিজের বিয়ে ছেড়ে এখানে আসার মানে কি? বিয়ে হতে দিয়েছো তুমি? আজ তোমার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। হৃদয়, প্রেয়সে প্রেয়সে করে বিয়ে অবধি ভেঙে দিয়েছো। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। নিশাতের কথাগুলো শুনে দিশার বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হয়। এই লোকটা কেন সবকিছু ভুলে যায় না? দিশা তো ভেবেছিল হৃদয় নতুন করে তার জীবনটা সাজাবে, কিন্তু কোথায় কি? এক মরিচিকার পেছনে ছুটতে ছুটতে লোকটা শেষ হয়ে যাচ্ছে। বুকের কষ্টগুলো চোখের পানিতে রূপ নিচ্ছে। ঠোঁট চেপে কান্না আটকে রেখেছে। নিশাত আবার বলতে থাকে, তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম। ভুল হয়েছে গত বছর তোমাকে ছেড়ে দেওয়াটা। ভেবেছি বাপ পঙ্গু হয়েছে, এরপর তুমি বুঝবে। কিন্তু দেখছি তুমি ওয়ার্নিংটাও গুরুত্ব দাওনি। এবার তার ফল তোমাকে পেতে হবে। মানে? ভাবো, তোমার বাসায় শুধু তোমার বাবা মা রয়েছে। হঠাৎ গ্যাসের চুলা লিক হয়ে আগুন ধরে গেল। দাও দাও করে জ্বলছে আগুন, মাঝে তোমার বাবা এবং মা। হা হা হা। কথাগুলো শুনে ভয়ে গলা শুকিয়ে গেছে। নিশাত এত ভয়ঙ্কর, সে সবকিছু করতে পারে। ঢোক গিলে বলে, কি করেছো তুমি? এখনো কিছু করিনি, তবে শেষ সুযোগ দিব তোমায়, যদি না শোনো। আর কত ক্ষতি করবে তুমি? আর কত? আমি আবার ভালোবাসাকে তো তোমাকে দিয়েই দিয়েছি। বিয়ে করা বউ হওয়া সত্ত্বেও সব অধিকার ছেড়ে দিয়েছি তোমার জন্য। আজ শুধু তোমার জন্য হৃদয়কে জেনে বুঝে কষ্ট দিচ্ছি। তোমার জন্য আজ আমার বাবা হুইল চেয়ারে জীবন কাটাচ্ছে। বলতে বলতে গলা ধরে এসেছে দিশার। জমানো কষ্টগুলো যেন বাদ ছাড়ছে। হঠাৎ কেউ চোখের বাঁধা কাপড়টি খুলে দেয়। চোখের বাঁধনটা খুলতেই অবাক হয়ে তাকিয়ে থাকে দিশা। সামনের মানুষটি দিশা নয়। দিশার সামনে হৃদয় পকেটে হাত দিয়ে বেশ পোজ মেরে দাঁড়িয়ে আছে। দিশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে হৃদয়ের দিকে। মুচকি হাসি হেসে হৃদয় বলে, শেষমেশ স্বীকার করলে তুমি প্রেয়সী? তোমার লুকোচুরি কি তবে ক্লান্ত হলো? দিশা কি বলবে বুঝতে পারছে না। এতক্ষণ তো নিশাতের কণ্ঠ শুনেছিল। তাহলে দিশার অবাক নয়ন দেখে ধীর কণ্ঠে হৃদয় বলে, এটা টেকনোলজির খেলা প্রেয়সী। তোমার খেলা থামাতে এটা তো করতেই হতো, নয়তো তুমি তোমার লুকোচুরিতে থামতেই না আর স্বীকারও করতে চাইতে না তুমি যে আমার প্রেয়সী। কিন্তু নিশাত, ও জেলে আছে, ওর পাপের শাস্তি পাচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি ওকে সুদে আসলে ফিরিয়ে দিয়েছি সব। এবার অন্তত আমাকে ফিরিয়ে দিও না প্রেয়সী। মরে যাব, সত্যি মরে যাব। হৃদয়কে দেখে হাউমাউ করে কেঁদে দেয় দিশা। এতদিনের জমানো কষ্টের আজ যেন অবসান হয়েছে। হৃদয় হাঁটু গেড়ে দিশার সামনে বসে, আলতো হাতে মুখটা উঁচু করে চোখের জলগুলো মুছিয়ে দিয়ে ঠোঁট জোড়া পরম আদরে আয়ত্ত করে নেয়। এতদিনের পিপাসায় আজ যেন অবসান হয়। এতদিনের সকল অতৃপ্তির আজ যেন সমাধান হয়। আজ তার প্রিয়সী কেবল তার। একান্ত যতনে নিজের প্রিয়সীকে আগলে রেখেছে সেও ছেড়ে দিলেই পালিয়ে যাবে। 1 সপ্তাহ পর ফুলের বিছানায় বধূরূপে বসে রয়েছে দিশা। লাল বেনারসি পরে হৃদয়ের অপেক্ষায় সে অপেক্ষমান। আজ যেন নতুন রূপে সেজেছে সে। তার হৃদয়ের জন্য আজ তাদের সামাজিকভাবে বিয়ে হয়েছে।
দুবারের সম্মতি নিয়ে। হট করে আওয়াজ হতেই দরজার দিকে চোখ যায় দিশার। গোল্ডেন শেরওয়ানিতে হিরোর চেয়ে কম কিছু লাগছে না হৃদয়কে। লজ্জায় মুখ লাল হয়ে আছে দিশার। হৃদয় আস্তে করে পাশে এসে বসলে খানিকটা নড়ে চড়ে বসে সে। আলতো হাতে লাজে রাঙা মুখটা উঁচু করে হৃদয় বলে, বরাবর তোমার লজ্জামাখা মুখে নিজেকে হারাতে চাই প্রেয়সী। প্রতি সকালে যাতে তোমাতে নিজেকে পাই, প্রতি রাতে যাতে তোমাতেই বিলীন হতে পারি। কথা দাও আমায় আর ছেড়ে যাবে না, কথা দাও। শেষ নিঃশ্বাস অবধি তোমারই থাকবো, কথা দিলাম, কথা দিলাম। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণেছে গান বাঁধিছে তাহার তালটি শিখো তোমার চরম মঞ্জিলে। ভালোবেসে সখী নিভিতে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। হৃদয়ের কথাটি শুনে লজ্জায় আবারও চোখ নামিয়ে নেয় দিশা। হৃদয় মুচকি হেসে বলে, আজ কোনো বাধা মানতে চাই না, তোমাতে বিলীন হতে চাই। অনুমতি আছে? দিশা আলতোভাবে মাথাটি নাড়িয়ে সম্মতি দেয়। গভীর ভালোবাসায় দিশাকে জড়িয়ে ধরে হৃদয়। আজ ভালোবাসার পূর্ণতার রাত। পূর্ণ চাঁদটি সাক্ষী তাদের মিলনের, তাদের ভালোবাসার। হৃদয় তার নীল পদ্মকে সারাটা জীবনের জন্য নিজের করে পেয়েছে। ভালোবাসার সাগরে ডুবে আছে তারা। এভাবেই পূর্ণ হোক অপূর্ণ ভালোবাসাগুলো। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।